চলো লাস্ট আমাদের ম্যাথের ক্ষেত্রে কি কি হয়েছিল? দুটো ক্লাস হয়েছিল, তাই তো? বলবে তোমাকে। হ্যাঁ স্যার, রেশিও দুটো ক্লাস হয়েছে। রেশিওর দুটো ক্লাস হয়েছিল। তো দুটো ক্লাসের মধ্যে আমরা কি কি আলোচনা করেছিলাম? নর্মাল রেশিও কাকে বলে, সাপোর্টিং ভ্যালু আলোচনা করেছিলাম। দুটো রেশিও বা তিনটে রেশিও থাকলে সেখান থেকে A:B বা B:C যদি থাকে, সেক্ষেত্রে A:B:C কীভাবে বার করতে হয়, বা A:B:C:D কীভাবে বার করতে হয় যদি A:B বা B:C বা C:D যদি দেওয়া থাকে। তারপর আমরা দেখেছিলাম যে একাধিক যদি অনুপাত দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রথম এবং লাস্ট রাশিটার অনুপাত কীভাবে বার করতে হয় সেটাও দেখেছিলাম, তাই তো? নাকি বলো তো? হ্যাঁ স্যার। তোমরা সবাই খুব তাড়াতাড়ি জয়েন করে নেবে। আচ্ছা, আমাকে ফুল স্ক্রিন কি দেখা যাচ্ছিল? এবার ঠিক আছে? বলো। দেখা যাচ্ছে স্যার। ওকে। তো এখানে কোথায় আলোচনা হয়েছিল সেটা আমি খুঁজছি। আর অবশ্যই যারা রেগুলারিটি মেনটেন করতে চাও, মানে রেগুলারিটি মেনটেন তো করতে হবে, তো সেক্ষেত্রে তোমাকে সেই হিসাবে এগিয়ে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু নর্মালি যতই ভালো কোর্স থাকুক, ইউটিউবে যেমন হাজার হাজার ভিডিও রয়েছে, ভালো ভালো টিচার্সদের প্রচুর ক্লাস আছে, কিন্তু তাও তোমরা কন্টিনিউ করতে পারবে না যদি না নিজেকে সেই হিসাবে মানে নিযুক্ত করো, বা সেই হিসাবে ভাবনা চিন্তা করো। সব কিছু ভাবনা চিন্তার উপরে ডিপেন্ড করছে। সাবকনসিয়াস মাইন্ড বলো, বা সাবকনসিয়াস মাইন্ডের দ্বারাই সমস্ত কিছু হচ্ছে আর কি, ঠিক আছে? তো মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে, প্রিপারেশন নিতে হবে। আদারওয়াইজ আজকে যতজন জয়েন করেছে বা যারা যারা জয়েন করেছে, আগামী 10 দিন পরে বা 1 মাস পরে নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনা অনেক বেশি। এবার কে কে থাকবে না সেটা তোমরা নিজেরা ডিসিশন নিয়ে নিও, ডিসাইড করে নিও। যাই হোক, আমাদের অনুপাতে দুটো ক্লাস হয়েছিল। আর আমি বলে রাখি প্রথমে যে আমাদের অনুপাত এবং হচ্ছে পার্সেন্টেজ, মানে রেশিও এবং হচ্ছে পার্সেন্টেজ, এই দুটো চ্যাপ্টারের উপরে আমাদের একটু টাইম বেশি লাগবে, থিওরিটিক্যালি বা কনসেপচুয়াল যে সমস্ত জিনিসগুলো রয়েছে। কারণ এটা মোটামুটি বলতে পারো যে অ্যারিথমেটিকের পিলার বলতে পারো, মেন পিলার, যেখানে এটার উপরে ডিপেন্ড করছে যে এখানে এখানে যে সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করব সেগুলো আমরা বিভিন্ন চ্যাপ্টারে অ্যাপ্লাই করব। তো সেটা যেন মাথায় রাখবে। এবং নতুনদের সবাইকে বলে রাখছি যে একটা খাতা নেবে, ফ্রেশ খাতা, মানে ফেয়ার খাতা। সেক্ষেত্রে তোমাদের একটা চ্যাপ্টার শেষ হবে, তো সেক্ষেত্রে কনসেপচুয়াল জিনিসগুলো এক এক করে লিখবে তোমরা। ম্যাক্সিমাম চ্যাপ্টারে একটা পেজের মধ্যে হয়ে যাবে। তো রেশিও এবং হচ্ছে পার্সেন্টেজের ক্ষেত্রে 2-3 পেজ লাগতে পারে। তো কনসেপ্টগুলো তোমরা আগে কি করবে, লিখবে। কনসেপ্টগুলো লিখলে তারপরে কি করবে, পৃষ্ঠা উল্টানোর পরে তোমরা ফেয়ার করবে, যে একটা পেজের মাঝখানে একটা দাগ দেবে, 1 2 3 4 এরকম করে তোমরা অঙ্কগুলো, আমি যে শর্টকাট পদ্ধতিতে বা শর্টকাটে করব সেই পদ্ধতি দিয়েই তোমরা প্রবলেমগুলো সব সলভ করে রাখবে, ঠিক আছে? দিয়ে তোমাদের হচ্ছে যখন তোমরা রিভিশন দেবে 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে বা 1 মাস পরে, নর্মালি তো ভুলে যাবে যারা নতুন করছো, আবার বারবার ভুলবে, এইখান থেকে তোমরা রিভিশনটা বা এইখান থেকে দেখে নেবে। ভিডিও সবসময়, ভিডিওতে কোনো একটা জিনিস অঙ্ক বুঝতে পারোনি বা আমি এখানে বুঝাচ্ছি সেখানে ঠিক আছে, কিন্তু সমস্ত অঙ্কই যে তোমাকে পুরো ক্লাসটা আবার দেখতে হবে সেক্ষেত্রে নর্মালি দেখবে না 100% শিওর, কিন্তু যার দরকার হবে সে দেখবে। কিন্তু সেই ভিডিওটা যেহেতু ওপেন করা হবে না, যে ভিডিও ওপেন করব পরে কালকে বা রাত্রে বা অন্য সময়, তো সেটা ওপেন করা হবে না, কিন্তু খাতাটা পাশে থাকলেই তুমি পৃষ্ঠা উল্টে দেখে নিতে পারবে। তাহলে সেই হিসাবে খাতাটাকে সাজাবে তোমরা, এবং পরবর্তী সময় যেন খাতাটা খুললেই যেন তুমি সমস্ত কিছু বুঝতে পারো। ওকে, নেক্সটে যাচ্ছি আমি। রেশিও এর আগে আমরা ডেফিনেশন দেখেছিলাম, ডেফিনেশনের পরে বিভিন্ন ধরনের আমরা টার্ম দেখেছিলাম, ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট এবং সাব ট্রিপ্লিকেট রেশিও। তারপর আমরা দেখেছিলাম সিম্পল রেশিও বা সাধারণ অনুপাত, তারপর দেখেছিলাম কম্পাউন্ড রেশিও, মিশ্র অনুপাত বা জটিল অনুপাত। তারপর এগুলো সবই মনে রাখতে হবে তোমাদের, কনসেপ্ট থেকে বেশ কিছু কোশ্চেন আসে আর কি তোমাদের। তারপরে দেখেছিলাম আমরা ইনভার্স রেশিও বা রেসিপ্রোকাল রেশিও, বিপরীত অনুপাত বা অন্যান্য যেটা রয়েছে, বা ব্যস্ত অনুপাত। এক্স এর ক্ষেত্রে 1/x, এক্স ইস টু ওয়াই এর ক্ষেত্রে ওয়াই ইস টু এক্স, এবং এক্স ইস টু জেড, এক্স ইস টু ওয়াই ইস টু জেড, বা আরও যদি বেশি থাকে
তো প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে বা প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে বা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে 1/x 1/y 1/z হিসেবে আমরা লিখব। তারপরে বলেছিলাম ইনভার্স রেশিও আমরা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করব। যে কোনো দুটি রাশির গুণফল যদি 3 নম্বর একটা রাশি হয় এবং তৃতীয় রাশিটা যদি কনস্ট্যান্ট থাকে বা অপরিবর্তিত থাকে বা পরিবর্তন যদি না হয়, তাহলে আমাদের প্রথম যে দুটি সংখ্যার যে গুণফল লেখা আছে সেটা একে অপরের অপোজিট বা বিপরীত বা ব্যস্ত অনুপাতে সম্পর্কিত হবে। তো সেরকম আমরা উদাহরণ দিয়েছিলাম যে টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, টাইম ইন্টু স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স। তারপর প্রাইজের সঙ্গে তিনটে জিনিস রয়েছে, প্রাইস ইন্টু কনজামশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার, প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়াল টু এক্সপেন্ডিচার, প্রাইস ইন্টু ওয়েট ইকুয়াল টু এক্সপেন্ডিচার। তারপর লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু এরিয়া। তাহলে এখানে আমরা দেখব বিভিন্ন চ্যাপ্টারে যে টোটাল ওয়ার্কটা যদি সেম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো সলভ করবো সেখানে খুব তাড়াতাড়ি আমরা একটা লাইনের মধ্যে বা মুখে মুখে অনেক জিনিস সলভ করতে পারবো, যেটা বিপরীত অনুপাতের সঙ্গে সম্পর্কিত থাকবে। তো সেটা আমরা সেই সমস্ত চ্যাপ্টারে প্লাস আগেও আমরা আলোচনা করব, সেটা মাথায় রাখবে তোমরা। তারপর আমরা দেখেছিলাম এইচ টু বি ইকুয়াল টু এবং বি টু সি ইকুয়াল টু দেওয়া থাকলে সেক্ষেত্রে এইচ টু বি টু সি কীভাবে বার করবে, বাংলার দ আর কি। তারপর দেখেছিলাম যে এই তিনটে রেশিও তোমরা বার করছো, যদি প্রথম এবং লাস্টেটা বার করতে দেয় তাহলে সেখানে শুধুমাত্র আমরা বলেছিলাম যে গুণ করে দিলেই হবে, ঠিক আছে, এখানে উদাহরণ দিয়েছিলাম। তো তার আগে আমরা এইচ টু বি বা বি টু সি বা সি টু ডি যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের এইচ টু বি টু সি টু ডি কীভাবে বার করবে। তো এটা বা প্রথমটা বার করবে প্রথমগুলো গুণফল, ডি মানে লাস্টের বার করবে লাস্টেরগুলো গুণফল, মাঝখানেটা আমি বলেছিলাম এই বি থেকে শুরু করবে, নিচে বি আসলো তারপর নিচে চলে গেল, এইভাবে তোমাদের এই বি আর সিটা মনে রাখবে। তো সেক্ষেত্রে প্রথম এবং লাস্টেরটা যদি চাই তাহলে আমরা সেক্ষেত্রে গুণ করে দেবো সিম্পলভাবে, গুণ করে দিলে আমাদের বাঁ দিকে গুণ করলে প্রথমটা লাস্টেরটা থাকছে, ডান দিকে গুণ করে সেটা আমরা পেয়ে যাব। তো একই রকমভাবে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম। তারপর আমরা আলোচনা করেছি সাপোর্টিং ভ্যালু। সাপোর্টিং ভ্যালুর ক্ষেত্রে কি, যে কোনো ক্ষেত্রে যে কোনো একটা রেশিও দেওয়া থাকবে কোনো একটা অঙ্কের ক্ষেত্রে এবং দেখা যাচ্ছে সাথে সাথে একটা সাপোর্টিং বা সাহায্যকারী মান দেওয়া আছে, তাহলে সেটা আমরা তুলনা করে বার করব। তো আমি এখানে ওয়েট দিয়ে আলোচনা করেছি, দুজনের বয়সের অনুপাত, ওয়েট মানে হচ্ছে ওজন দিয়ে, সরি, ওজনের অনুপাত আমরা বলেছিলাম একটা ডেটা দিয়েছি, সেক্ষেত্রে আর একটা বার করতে বলেছে। তো আমরা সেটা নর্মালি এক্স ধরে যেমন আমরা ছোটোবেলায় করেছি, তো এখানে এক্স ধরবো না, এখানে আমরা 1 বরাবর বার করব। তো সেটা অলরেডি আলোচনা হয়েছে। তো সেক্ষেত্রে ঘুরিয়ে টুরিয়ে যে এ বি এর থেকে কত বড় বা এ বি এর থেকে যত বড় হবে বি এর থেকে তত ছোট হবে বা দুজনের বয়সের ডিফারেন্স সেম হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মানে তিনটে কোশ্চেনের অ্যান্সার একই। তো সেক্ষেত্রে আমরা উদাহরণ দিয়েছিলাম, দেখেছিলাম। তো সেক্ষেত্রে সাপোর্টিং ভ্যালুর আমরা একটা জাস্ট ওই ওজন নিয়ে আমরা করেছিলাম, তোমাদের ওজন নিয়ে এবং হচ্ছে বয়স নিয়ে আমরা উদাহরণ দিয়েছিলাম। তো এরকমভাবে বিভিন্ন জায়গাতে শেয়ারিংয়ের ক্ষেত্রেও মানে কোনো জায়গাতে প্রফিট হলো, তো সেক্ষেত্রেও শেয়ারিংয়ের ক্ষেত্রেও আমরা সেই হিসাবে আমরা সাপোর্টিং ভ্যালু কাজে লাগাবো। তারপরে আমরা দেখেছিলাম ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টটা লাস্টের দিকে আমি তাড়াতাড়ি শেষ করেছিলাম। দেখো ক্রস প্রোডাক্টটা হচ্ছে যে কোনো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং সেই দুটি সংখ্যার অনুপাতের সাথে যদি কিছু অ্যাড করা হয় বা মাইনাস করা হয়, একটার সাথে প্লাস একটার সাথে মাইনাস হতে পারে, দুটোর সাথে প্লাস হতে পারে, দুটোর সাথে মাইনাস হতে পারে। তো সেক্ষেত্রে একটার সাথে প্লাস মাইনাস হতে পারে, অন্যটার সাথে প্লাস মাইনাস কোনো কিছু না হতে পারে, মানে জিরো হতে পারে। তাহলে যে কোনো একটা অনুপাত যদি থাকে এবং মাঝখানে যদি কোনো কিছু ভ্যালু অ্যাড বা মাইনাস হয় বা কোনো কিছু যদি না হয়, তারপরে পরবর্তীতে সময় কি হচ্ছে ওই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কোনো একটা জায়গাতে যদি রেশিও দেওয়া থাকে, মাঝখানে কিছু ভ্যালু অ্যাড বা মাইনাস যদি হয় এবং পরবর্তী সময়ে আর একটা রেশিওতে যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রস প্রোডাক্ট কাজে লাগাবো। সেটা হতে পারে নাম্বারের ক্ষেত্রে হতে পারে, সেটা ওয়েটের ক্ষেত্রে হতে পারে, সেটা এজের ক্ষেত্রে হতে পারে, সেটা মার্কসের ক্ষেত্রে হতে পারে, সেটা তোমার হচ্ছে রানের ক্ষেত্রে হতে পারে, যে কোনো প্রকারে হতে পারে। তাহলে সেক্ষেত্রে সোলজার মানে বিভিন্ন ক্ষেত্রে, ওটা সংখ্যা চলে আসলো ও সংখ্যার মধ্যে। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখবো যে কোনো একটা রেশিও মাঝখানে কিছু যোগ বা বিয়োগ করা হয়েছে, পরে আর একটা রেশিও তো তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা ক্রস প্রোডাক্ট কাজে লাগাবো। তো এখানে তোমরা স্যার আগে স্যার টাইমের ক্ষেত্রেও তো হতে পারে, তাই না? কিরকম, যেমন ধরুন স্যার, একটা টাইমের এক্সাম্পল দিয়ে মানে এ অমুক সময়ে পার করলো এবং মানে কোন একটা কম্পিটিশনই ধরা হলো যে মানে অমুক আমি অমুক। বলছি যে কোনো জিনিসের রেশিও যদি দেওয়া থাকে, হুম, তারপরে যদি কোনো কিছু যোগ বিয়োগ করা হয় দিয়ে আর একটা রেশিওতে পরিণত হয়, তাহলে সেটা খাটবে। আচ্ছা টাইমের ক্ষেত্রে আচ্ছা সেরকম আচ্ছা কোনো উদাহরণ দিতে হবে সেই হিসাবে, ঠিক আছে, কোনো আচ্ছা, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। তাহলে এখানে আমরা সংখ্যা দুটি যেমন হচ্ছে আমরা নর্মালি এক্স ধরে দেখিয়েছিলাম যে সংখ্যা দুটি হলো এক্স এবং 2x, যেমন 1:2 বলেছি। তো ডান দিকে আমি জাস্ট বুঝিয়েছিলাম
যে আমরা এই বাঁ দিকের নিচেরটার সঙ্গে ডান দিকে উপরটা গুণ করব, ডান দিকের নিচেরটার সঙ্গে বাঁ দিকে উপরটা গুণ করব, নিয়ে দুটো যোগফল করে যেটা আসবে সেটা হচ্ছে বাঁ দিকে বসাবো। মানে সবসময় এটা যোগ বিয়োগফল করে সবসময় এটা ডিফারেন্স হবে বাঁ দিকেরটা। যেমন এখানে দেখা যাচ্ছে 6x - 4x। আগের ক্লাস আমরা অবশ্যই আগের ক্লাসটা নিশ্চয়ই তোমরা দেখেছো, না দেখলে অবশ্যই দেখবে। আর বারবার যেন বলতে না হয় যে আগের ক্লাসগুলো দেখে নেবে, সেটা তোমাদের কাজ। নর্মালি ক্লাস করেও মানুষের মনে থাকে না। এবার তোমরা যদি না করে যদি ভাবো যে না আমার সব কিছু মেকআপ দেবো, তাহলে তার রেসপন্সিবিলিটি আমার নয়, মানে কারো নয় আর কি, মানে আমি আমারটা না করতে স্যার, বলছি। দেখেছি স্যার, দেখেছি না আপনার না, গত আমি দিনের সবাইকে বলছি, ক্লাসগুলো ঠিক আছে, দেখেছি। সবাইকে বলছি, যারা সিরিয়াস আছে সবাইকে বলছি। আর নর্মালি যারা সিরিয়াস থাকে তারা তো এমনি এমনি করে আর কি, ঠিক আছে, তারা বুঝে যায় ব্যাপারটা করতে হবে এরকম। মানে যারা সিরিয়াস নয় তাদেরকে আমি বলছি, বকা দিচ্ছি যতটা আমি পারবো, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে, আমরা এটা তাহলে করেছি, আমরা দেখেছিলাম যে এইভাবে আমরা বাঁ দিকটা ডিফারেন্সটা বার করবো, আর ডান দিকটা ওরকমভাবে এই 330 440 নিয়ে বড়টা আর ছোটটা আমরা লিখবো। যদি দুটোই সেম সাইন হয়, মানে দুটোতেই যদি প্লাসের কথা উল্লেখ থাকে বা দুটোতেই যদি মাইনাস হয়, তাহলে এখানে আমরা ডিফারেন্সটা নেব। আর দুটোতে যদি একটাতে প্লাস একটা মাইনাস যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি নেব, যে প্লাস করে নেব। জাস্ট এই জায়গাটা মনে রাখতে হবে, আমার 2-4টে প্র্যাকটিস করলে তোমাদের এমনি মনে থাকবে। তাহলে সেই হিসাবে আমরা সেটা বার করতে পারবো। এবার আমাকে বলো, যেগুলো আমি আলোচনা করলাম এইখানে কার কোন জায়গাতে অসুবিধা হচ্ছে, বা আর একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে, বা ক্রস প্রোডাক্টটা ভালো করে বুঝতে পারলে কিনা বলো আমাকে। প্রত্যেকে জিজ্ঞেস করছি আমি। স্যার এই যে প্লাস মাইনাসেরটা বোঝালেন, এটার একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝালে ভালো হয়। ওকে, আর কেউ? হ্যাঁ কে স্যার, বললে আমার তো? স্যার আমার স্যার সেম সেম কোশ্চেন। আচ্ছা, রবি দাস। আর আগে প্রথমবার কে জিজ্ঞেস করলে? আসগার। আজগার, ওকে ওকে। বলো আর কারো কোনো কোশ্চেন বলো, প্রত্যেকটা জায়গাতে নিজের মতো করে কোশ্চেন করো, কারণ নিজে পরীক্ষা দিতে যাবে তো নিজে ক্লিয়ার হওয়া উচিত আর কি। এই ক্লাসে ক্লিয়ার হবে, প্র্যাকটিস করবে, মনে থাকবে, ভালো করে পরীক্ষা দিয়ে আসবে, ফোন করবে যে হ্যাঁ স্যার ভালো পরীক্ষা হয়েছে, ভালো লাগবে শুনে। বলো আর কারো কোনো কোশ্চেন? চলো, স্যার। তাহলে দুজনে বললো যে ক্রস প্রোডাক্টের কথাটা, অবশ্যই ক্রস প্রোডাক্টটা আমাদেরকে আলোচনা করতে হবে, আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে আমাদেরকে, তবে মনে থাকবে, ঠিক আছে। এবং এটা আমাদের তাড়াতাড়ি করে বিভিন্ন জায়গাতে কাজেও লাগাতে পারবো। তো চলো, ওরা যেটা বলেছে সেটা আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাব। বেশ কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করবো, আর বারবার রিপিট হবে ওটা, তোমরা ভালো করে দেখবে সবাই মিলে, ঠিক আছে। আর এবার হচ্ছে যে আমি কোশ্চেনে যাব, কোশ্চেনে দুটো মানে জিনিস আমি বলেছিলাম যে সাপোর্টিং ভ্যালু এবং হচ্ছে ক্রস প্রোডাক্ট। একটা হচ্ছে টাইপ 1 পাঠিয়েছিলাম, আর একটা হচ্ছে টাইপ 2 পাঠিয়েছিলাম। আমাকে কেউ বলবে যে একটা কোশ্চেনগুলো পাঠিয়েছেন সলভ, স্যার। দুটো দুটো, সরি টাইপ 1 নয়, টাইপ 2 নয়, সরি, মানে আমি পাঠিয়েছিলাম যে পার্ট 1 এবং পার্ট 2, তাই তো? কে পার্ট 1 পেয়েছো, পার্ট 2 পাওনি? একটাই স্যার পিডিএফ পাঠিয়েছিলেন পার্ট 2। আমার কাছে গ্রুপে দেখুন। ও তাহলে পরে জয়েন করেছো নাকি? পার্ট 1 পার্ট 2 সবার কাছে আছে? কার কাছে নেই আমাকে হ্যাঁ একটু স্যার, বলো। হ্যাঁ স্যার, দুটোই রয়েছে, দুটোই রয়েছে। কার কাছে নেই একটু বলো আমাকে। শ্বেতাবুর, শ্বেতাবুর বললে? হ্যাঁ স্যার, তাহলে পরে জয়েন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো যে এই পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে কারা কারা অঙ্ক সলভ করেছো? 2টা করেছিলাম স্যার, 2টা ছিল, 2টা করেছি। ঠিক আছে, শ্বেতাবুর তোমাকে আমি পার্ট 1টা পাঠিয়ে দিচ্ছি, বলো। লাস্ট যে লাস্ট ক্লাসে যে ভিডিওটাতে স্যার যে কোশ্চেন গুলো ছিল সেইগুলো করেছি পুরোটাই প্রায়। আর আরেকটা যে পিডিএফ দেওয়া ছিল তার আর 7-8টা করেছি। কিছু অঙ্ক মানে আটকে যাচ্ছে, বা মানে এক্স ধরে করতে হচ্ছে। আমি ভাবছি হয়তো আরো শর্টকাট কিছু আছে, সেজন্য করার চেষ্টা অতটা এগোয়নি। আগে যদি শেখানো হলে তারপরে করব। ওকে ওকে, গুড। আর কেউ স্যার আমি শেয়ার করো। পার্ট ওয়ানের 8টা করেছি। 8টা করেছো, গুড। শুভজিৎ, ঠিক আছে। আর কে কটা বললো বলো, একটু বলো, শেয়ার করো। বাকিরা কি করছিলে? ব্যস্ত ছিল? কি স্যার ব্যস্ত? বলো। আজকে স্যার আমি আজ ফার্স্ট জয়েন তো স্যার, আজকে তাই প্র্যাকটিস করা হয়নি, আপনার দুটো ক্লাসই শুধু দেখলাম। ঠিক আছে ঠিক আছে, বলো বাকিরা, বলো বাকিরা, বলো অ্যান্সার দাও। কি কাজ করছিলে? হসপিটালে ছিলে না কোনো ইমার্জেন্সি ছিল? যদি শিল্পার নতুন জয়েন করেছো না? সুকুমারও নতুন জয়েন করেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, অনেকে কিন্তু স্যার ক্লাস আমি করে না। শিল্পা বলছি, আজকে ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট। সুকুমারও মনে হয় প্রথম, সুকুমার হালদার।
ওকে। চলো, দেখো সবার নিজের দায়িত্ব নেবে ঠান্ডা মাথায়, চেষ্টা করবে, চেষ্টা করলে অবশ্যই হবে, ঠিক আছে? এবার অনেকে চেষ্টা করে না, তো সেক্ষেত্রে আমি একটু বকাবকি করি, আর আমি তোমাদের ভালোর জন্য বলছি, উল্টোপাল্টা একটু বলবো, ঠিক আছে? পজিটিভ ওয়েতে নেবে। এবার আমি চাই যে যতটা খারাপ বলা যায় যাতে একটু মানে গায়ে লাগে, ঠিক আছে? কেন বলো তো, এটা পড়াশোনা করলে হবে আর কি, এখানে জটিলতা কোনো কিছু নেই, এখানে সহজ জিনিস, স্টেপ বাই স্টেপ ম্যাথামেটিক্স তো পরপর হয়ে যাবে, যেটা লেখা আছে সেই হিসেবে এগিয়ে যাবে। চলো তাহলে আমি প্রথমত আমি দেখে নেব যে কে কোনটা অ্যান্সার করেছে এবং আমি সেটা টিক চিহ্ন দেবো, ঠিক আছে? পরে আমি সলভ করব অপশন প্রত্যেকটা বি। কোশ্চেন। অপশন বি। আর কেউ? হ্যাঁ স্যার, অপশন বি স্যার, ওই দটা ফলো করলে অপশন বি। ওকে। অপশন এ। স্যার এ। ওকে। অপশন বি। 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 আচ্ছা, কোডিং ডিকোডিংটা তোমাদের কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার, প্র্যাকটিস করছি। কোডিং ডিকোডিং যে ক্লাসটা হয়েছে, দুটো ক্লাস হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? তো 22টা কোশ্চেন সলভ, মানে লাস্টে একটা বাকি ছিল, লাস্টে ওটা বলে দিয়েছি মনে হয়, ঠিক আছে? আহ, বাকিগুলো মানে একটা সলভ হয়ে টেস্ট গেছে নেবেন না? বলছিলেন স্যার। হ্যাঁ, একটা টেস্ট নেব। যে কিবার বলেছিলাম, যে শনিবার না শুক্রবারের কথা বলেছিলেন স্যার। শুক্রবারে? তাহলে তো আগামীকালকে, তাহলে আমি আজকে আপলোড করে দেবো, ঠিক আছে? চলো 4 নম্বর। 4 নম্বর অপশন এ। এ স্যার। সি। অপশন এ এবং সি, দেখো দুটো কিন্তু উল্টো, তো আমি কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? এবং দেখো তোমরা কোথায় কোথায় আটকাচ্ছ, কোথায় ভুল হচ্ছে, এইগুলো খুবই দরকার আছে আইডেন্টিফাই করার। এবং ভুল করছো মানে বিশাল কিছু অপরাধ করেছো না, এটা হচ্ছে তুমি যত ভুল করবে, যত উল্টোপাল্টা হবে, তত বেশি শিখবে, এটা শেখার জায়গা। নেক্সট হচ্ছে 5 নম্বর, বলো। 5 নম্বর অপশন এ। এ 595। অপশন, অপশন এ স্যার। হ্যাঁ, এটা সাপোর্টিং ভ্যালু কথা উল্লেখ করে দিয়েছি আমি। তারপর 6টা। 6 ডি। অপশন ডি 3600। ডি। 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 7টা। 7 স্যার বি। 25 বি। বি। 8 8টা। 64% এ। আর কেউ? আর কেউ? না স্যার, 64%। ওকে। 9টা। 9 স্যার বি। 7:3 অপশন সি। অপশন সি, ওকে। 7:3। দুজন অ্যান্সার পাচ্ছি, দুজনে বলো। 10টা। 10টা ডি। ডি 526। এটা আমি সলভ করাবো, একটা পদ্ধতি, একটা আলোচনা করব, সেটা বিভিন্ন রকম ভাবে আর কি আসবে, তো সবাই করতে পারে যেন, সেই জন্য একটা আলোচনা বাকি আছে। 11 দাগেরটা। 11টা 6 = 7। ডি। ডি একজন, শ্বেতাবুর দেখোনি? হ্যাঁ স্যার 7। 7, হ্যাঁ ঠিক আছে। 12। 12 অপশন 30 এ সি একটা। 36। এ বললে তো, আমারটা আরেকজন কে সি। বললে? স্যার এ 36। ঠিক আছে, 30 এবং 36 কোনো অসুবিধা নেই। 13টা। 600। 13। এগুলো সব 600 স্যার, 600। 600, ওকে। 14টা। 30 এ। 14টা এ। এ। এ, ওকে। এটা স্যার 100 15 অপশন ডি। ডি। ওকে। দেখো এই 15টা এই অঙ্ক পার্টের আমি অঙ্কগুলো আগে, স্যার ভালো লাগে। বলো শ্বেতাবুর। এই পার্টের অঙ্কগুলো সব মানে দারুণ লাগছিল করতে। আচ্ছা, তাহলে আমি প্রথমে এই 15টা কোশ্চেন সম্পূর্ণ আমি করছি, তাড়াতাড়ি করব, এবং তোমরা প্রত্যেকে জিজ্ঞেস করবে, যার জিজ্ঞাসা থাকবে, ঠিক আছে? তাহলে এখানে সাপোর্টিং ভ্যালু এবং হচ্ছে ক্রস প্রোডাক্টের গল্প রয়েছে। ক্রস প্রোডাক্ট একটু আগে আমরা দেখলাম, তাহলে আমি ক্রস প্রোডাক্ট থেকে কয়েকটা অঙ্ক আমি আগে বলি, যেহেতু দুজন জিজ্ঞেস করেছিল স্যার ক্রস প্রোডাক্টের যদি উদাহরণ দেওয়া হতো ভালো হতো, ঠিক আছে? আমরা এই কোশ্চেন থেকে আমরা বলে দিচ্ছি বা বলবো। আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু যে অঙ্কগুলো দেওয়া হচ্ছে তোমাদের লিমিটেড, সেই অঙ্কগুলো এমনভাবে প্র্যাকটিস করবে যেন মুখস্থ হয়ে যায়, কারণ এই জিনিসটা তুমি জানা হয়ে গেলে তোমার এইখান থেকেই টাইপগুলো দেবে আর কি, ঠিক আছে? প্রথমত রয়েছে 11 দাগেরটা, না প্রথমে আমি 12 দাগেরটা বা 13 দাগেরটা, 13 দাগেরটা কি দেওয়া আছে? আচ্ছা, চলো প্রথমে 14 দাগেরটা আমি দেখছি। স্যার স্যার বলো। স্যার বলছি, ছোট্ট করে স্যার এই অঙ্কে প্রবেশ করার আগে স্যার, আপনার গতদিনের ক্লাসের একটা অঙ্কে একটু প্রবলেম ছিল, একটু ছোট্ট করে যদি বলে দিতেন। বলো বলো, গতদিনে কি কোডিং স্যার ডিকোডিং? ওই যে A:B:C:D, ওই অঙ্কের ব্যাপারটা একটু স্যার, ওই যে লেফট সাইডের সমস্ত গুণ আর পূর্ব পদ আর উত্তর পদের সমস্ত গুণ, ওই অঙ্কটা একটু দেখাতেন। ও আচ্ছা, ওটা তোমার হচ্ছে যে যে A:B আর B:C এবং C:D যদি দেওয়া থাকে, হ্যাঁ হ্যাঁ স্যার, আর হ্যাঁ হ্যাঁ, যদি চাই প্রথম যে, পদ আর প্রথম পদটা আর শেষের পদটা বের করার জন্য এই হ্যাঁ A/D টা।
হ্যাঁ স্যার। যদি a is to b equal to মানে প্রথমটা লাস্ট এটা জিজ্ঞেস করছে তাই না? হ্যাঁ 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 ওকে, তাহলে ধরো এরকম করে দেওয়া আছে, ধরো তোমার এটা আমি বলছি 4:7, হুম, তাহলে 4:7 না, মানে আমি বলতে পারি যে তোমার হচ্ছে 3:4। তাহলে এখান থেকে যদি জিজ্ঞেস করে বলতে গেলে জিজ্ঞেস করার সময় অবশ্যই তোমাকে দেখে নিতে হবে যে কোনটা কোনটা চেয়েছে, লাস্টেরটা প্রথমটা এবং লাস্টেরটা চেয়েছে কিনা। যদি চেয়ে থাকে আচ্ছা তাহলে এটা এবং এই বাঁ দিকে যদি আমরা গুণ করি তাহলে নর্মালি a:b মানে কত, a/b, আর হুম b:c মানে হচ্ছে b/c, আর c:d হুম মানে হচ্ছে c/d। c/d এবার প্রত্যেকটা বাঁ দিকে গুলো যদি আমরা গুণ করি তাহলে ডান দিকে গুলো আমরা গুণ করব, তাই না? একদম একদম একদম। তাহলে আমরা যদি ডান দিকে গুলো গুণ করি তাহলে আমরা সেক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের বাঁ দিকে দেখবে যে প্রত্যেকটা কেটে যাচ্ছে হ্যাঁ তাহলে এবং a/d শুধুমাত্র a/d এ, পড়ে থাকছে। সরি এটা ডি হবে, এ বাই হ্যাঁ স্যার ডি ওটা ডি পড়ে হবে। থাকছে। হ্যাঁ, তো সেই হিসাবে আমাদের ডান দিকে এগুলো কাটাকাটি হবে আর কি, যদি কাটাকাটি যায় আর কি, ঠিক আছে? তো 2/5 হবে। 2/5। হ্যাঁ, তাহলে 2:5 হবে। বুঝে গেছি স্যার এবার বুঝে হচ্ছে, গেছি, থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংক ইউ। এবার হচ্ছে এখানে আমি একটা জিনিস বলে দিই, যখন জিজ্ঞেস করলে খুব ভালো হলো, এই জিনিসটা আমি বলিনি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে পরীক্ষাতে দেওয়া, এটা তো নর্মালি সবাই বুঝে গেলে, তাই তো? হুম, এবার হচ্ছে হ্যাঁ যে স্যার। এই যে এ থেকে শুরু করে বি তে শেষ হয়েছে, আর পরের লাইনে বি তে শুরু হলো, তারপরের লাইনে সি তে শেষ হয়েছে আর সি দিয়ে শুরু হলো। এই যেটা দিয়ে শেষ হচ্ছে আর যেটা দিয়ে শুরু হচ্ছে এটাকে বলা হয় রেগুলার রেশিও। রেগুলার রেশিও। ratio। আচ্ছা আমরা এই ডান দিকে বা বাঁ দিকে গুণ করতে চাইলে অবশ্যই রেগুলার রেশিওতে থাকতে হবে, তবে আমার এই সি আর সি কাটবে, হ্যাঁ না না বলো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। যদি এখানে থাকতো, যদি d:c থাকতো তাহলে তোমরা এটা কিভাবে গুণ করে বার করতে? ডাইরেক্ট গুণ করতে পারতাম এটা যে তাহলে টু স্যার বাই পসিবল থ্রি হতো না। 2/3, 4/5, আর হচ্ছে যে 3/4 এরকম লিখতে পারতাম? হতো না, না। কারণ এখানে হচ্ছে d/c লিখতে তুমি, তাই না? তাহলে হুম হুম হুম। কাটাকাটিতে যাচ্ছে না, বিটা কাটাকাটি যাচ্ছে, সিটা তো কাটলো না, তাহলে আমরা কি করবো না বলো তো? তাহলে তখন এটাকে আমরা উল্টে দেবো। উল্টে দেবো, ওই রেশিওটা উল্টে দেবো, ঠিক ডান রেশিওটা দিকেরটা উল্টে উল্টে দেবো। দেবো। তাহলে উল্টে দিলে এতে 3/4টা কত হয়ে যাবে? 4/3 হয়ে যাবে। 4:3 তাহলেই তো হয়ে যাবে। তাহলে হয়ে যাবে। তাহলে হ্যাঁ এইটাই অঙ্কটা অনেকেই মানে যারা জানে যে গুণ করে দিলে হয়ে যাবে, আচ্ছা বা আচ্ছা যখন ঠিক। যাদের কাছে এটা দারুণ পয়েন্ট স্যার, এটা দারুণ হ্যাঁ, পয়েন্ট। তাহলে এই যে ইররেগুলার যদি থাকে তাহলে অবশ্যই আমাকে রেগুলার এই জায়গাতে আমাকে দেখতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, যখন তাড়াহুড়ো করে যখন দেখবে তোমরা এই প্রথম মানে সবগুলো গুণ করে দিই তাহলে কি হবে, প্রথমটা এবং লাস্টটা পেয়ে যাবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে d:c দেওয়া আছে, মানে এরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা স্টাফ সিলেকশনে আছে, অনেকবারই এসছে, বুঝতে পারলে? তাহলে অবশ্যই যেটা হচ্ছে নোটিসেবল বা নোটিস করতে হবে সেটা একটা কি হচ্ছে যে আমাদের রেগুলার অনুপাত আছে কিনা। সবাই বুঝতে পারলে কি বলো? হ্যাঁ স্যার। দেখ, ও জিজ্ঞেস করলো বলে আমার কিন্তু ওই পয়েন্টটা বলা হলো। তো আমি বলছি প্রত্যেকেই কিন্তু জিজ্ঞেস করবে যে কোথায় কার কি রকম কোশ্চেন রয়েছে, কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, মিট করে দাও সবাই। আমি এতদিনের যে আমার যেটুকু এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তো সেটাকে সেক্ষেত্রে আমি বলি যে একদম বেসিক এবং মডারেটটা তোমার যদি ক্লিয়ার থাকে, যেটা কঠিন আছে তোমার দ্বারা হয়ে যাবে, বা আমাকে আমি পড়েও তোমাকে করিয়ে দেবো বা করে দিতে পারবো, বা বুঝতে পারবো যে হ্যাঁ তোমার এরকম দরকার, বা তুমিও বুঝতে পারবে যে হ্যাঁ আমার এরকম দরকার। বেসিক এবং মডারেটটা খুবই দরকার, যাতে এমনভাবে প্র্যাকটিস করবে, এমনভাবে জানবে যে কনসেপ্টটা যেন থাকে, আর বেসিক আর মডারেটটা যেন তোমার জানা থাকে, তাতে তোমার কোনো অসুবিধা হবে না। এবার আমি দেখেছি অনেক জটিল অঙ্ক দিয়ে দেখেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রেশিওতে। তো সেক্ষেত্রে পার্ট 3টা যখন আমি করাই তখন সবার মাথার উপর দিয়ে যায় বা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হয়েছে, এমনি রেশিওর ক্ষেত্রে আমি হয়তো দেখা যাচ্ছে 10টা 12টা বা 15টা ক্লাস নিতে পারবো, তো তাতে নিয়ে কোনো লাভ হবে না। আমি যেটাকে যত টাকা শর্টে মানে মানে পেরেছি এটাকে কমিয়েছি, যে দুটো সেটে নিয়েছি 15টা করে, আর দ্বিতীয়টা মনে হয় 21টা আছে। তো তাতে মানে এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি, এমনভাবে বোঝানোর চেষ্টা করি যেন সবগুলো ম্যাক্সিমাম কভার হয়। এবার যেহেতু আমি 8-10টা বা 15টা ক্লাস নিতে পারবো, সেক্ষেত্রে আমি তোমাদের হয়তো 4টা বা 5টা ক্লাসে শেষ করব। তাহলে এই যে 3 ভাগের 1 ভাগ ক্লাসে শেষ করছি, বেশ কিছু জিনিস টুকটাক জিনিস এপাশ ওপাশ চলে যেতে পারে। তো প্রত্যেকটা কোথাও না কোথাও কোশ্চেন জিজ্ঞেস করলে কি হবে, যে আমার ওই জিনিসটা আমি তোমাদেরকে দিতে পারবো, বলতে পারবো, যেটা হয়তো
মানে হচ্ছে যে তোমার থাকলে, তোমার কাছে ক্লিয়ার থাকলে তুমি বেশ কিছু জিনিস তুমি আরো বেশি ভালোভাবে তুমি হ্যান্ডেল করতে পারবে বেশ কিছু কোশ্চেনকে, ঠিক আছে? এখন যেমন এটা বললাম, তো এটা হয়তো কোথাও না কোথাও আমি পরে বলতাম, কিন্তু তোমাদের এখানে অঙ্ক চলে আসলে বা সেটা সেক্ষেত্রে দেখিয়ে দিতে পারতাম, বলতে পারতাম। তো সেক্ষেত্রে বলছি যে ভাববে না বিশাল পিছিয়ে আছো বা তুমি কম বুঝো বাকিরা বিশাল বুঝে, এরকম কোনো ব্যাপার নাই। যে কথা বলবে, যে রেসপন্স করবে সে বেশি শিখেছে। আমার যতগুলো ব্যাচে যতবার যা যে ক্লাসে নিয়েছি কিনা, প্রত্যেকটা ক্লাসে আমি দেখেছি যে প্রত্যেকে যে রেসপন্স করেছে সে করেছে, মানে শিখেছে ভালোভাবে, ঠিক আছে? এখানে যেমন শ্বেতাবুর রেসপন্স করে, শ্বেতাবুর তোমার কি মানে ফার্স্ট ইয়ার তাই তো নাকি? হ্যাঁ স্যার, প্রথম ইয়ার। এর হচ্ছে প্রথম ইয়ার। অনেকে কিন্তু এখানে গ্রাজুয়েট করেছে, অনেকে এখানে মাস্টার ডিগ্রি করেছে, অনেকে এখানে বিএড করা আছে, ডিএড করা আছে, কিন্তু অনেকে হয়তো রেসপন্স করে না ঠিকঠাক, মানে যে কোনো কারণে হোক না কেন, কিন্তু রেসপন্স করলে কি হয় ইনভলভ হবে। আমি পরের দিন তোমাকে জিজ্ঞেস করবো যে এই তুমি বলো তো এটা, তুমি রেসপন্স করবে। রেসপন্স না করার কোনো ব্যাপার নেই, মানে যত বেশি শিক্ষিত তত বেশি চুপচাপ, এটা কিন্তু সরাতে হবে আর কি, ঠিক আছে? চুপচাপ থাকলে নিজের লস আর কি সব জায়গাতে। চলো, তাহলে আমি প্রথমে 14 দাগেরটা বলছি, ক্রস প্রোডাক্ট আমি আলোচনা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আজকে আমরা এই 15টা অঙ্ক সলভ করবো বা তার চেয়ে বেশি করতে পারি, চলো কতদূর কি হয়। বলেছে দুটি সংখ্যার অনুপাত এটা, প্রথমটি থেকে 2 বিয়োগ করা হচ্ছে আর দ্বিতীয় থেকে 2 যোগ করা হচ্ছে, তারপর অনুপাতটি এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, যখন বলেছিলাম যে একটা অনুপাত থাকবে, কিছু যোগ বা বিয়োগ করা হবে আর একটা অনুপাতে পরিবর্তন হবে, তাহলে কি চোখ বন্ধ করে কি করব? ক্রস প্রোডাক্ট। সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ আমরা স্যার। সেই হিসাবে আমি লিখেছি 2:3 -2 প্রথমটা থেকে, দ্বিতীয় থেকে +2, তারপর এখানে 1:2। আমরা বলেছি বাঁ দিকের নিচেরটার সঙ্গে ডান দিকে উপরটা গুণ করব, ডান দিকের নিচেরটার সঙ্গে বাঁ দিকে উপরটা গুণ করব। একটা হচ্ছে 2 দুগুণে 4, একটা হচ্ছে 3 একে 3। 4 আর 3 এর ডিফারেন্স কত? 1 স্যার। এক। 1 স্যার। 1 বা 1। তারপরে বলবো বাঁ দিকের নিচেরটার সঙ্গে ডান দিকের মাঝখানেরটা, ডান দিকের নিচেরটার সঙ্গে বাঁ দিকের মাঝখানেরটা। একটা হচ্ছে 2 একে 2, একটা হচ্ছে 2 দুগুণে 4। তাহলে আমি একটা 4 লিখলাম, একটা 2 লিখলাম, ডান দিকে কি লিখবো? একবার বড়টা আগে লিখবো, ছোটটা পরে লিখবো। এটা বলো তো অপোজিট সাইন না সেম সাইন? অপোজিট। অপোজিট সাইন, এখানে প্লাস হবে। অপোজিট মানে প্লাস বলেছিলাম, ঠিক আছে? সেম মানে হচ্ছে ডিফারেন্স, অপোজিট মানে প্লাস। তাহলে 1 = 6 হচ্ছে। এবার কোশ্চেন জিজ্ঞেস করছে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে 2 হচ্ছে প্রথম সংখ্যাটি, 3:1 হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি। আমরা আলাদা করে 2 রেশিও বরাবর, আলাদা করে 3 রেশিও বরাবর একদম বার করব না, মানে আমি যেটা বারণ করব সেটা শুনবে। কি করব? যে এই দুটি রেশিওর যোগফল বার করব। যোগফল কত হচ্ছে? 5 রেশিও বরাবর। তাহলে আমি বলতে পারি দুটি সংখ্যার যোগফল 5 রেশিও বরাবর, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার, বলতে পারি। তাহলে দুটি হ্যাঁ, সংখ্যার স্যার। যোগফল 5 রেশিও বরাবর। তাহলে 1 = 6, যখন আমরা 1 বার করবো সঙ্গে সঙ্গে কোশ্চেন আমরা যাবো, কারণ 1 রেশিও বরাবর বার করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে কোশ্চেনটা হচ্ছে 5 রেশিও বরাবর কত। 1 যদি 6 হয় তাহলে 5 কত হবে? 5 × 6 30। 30। 30। বলো, যারা কোশ্চেন জিজ্ঞেস করছিলে যে স্যার এটা আরেকবার ক্রস প্রোডাক্টটা হোক, মোটামুটি ক্লিয়ার তো নাকি বলো? আরেকবার হ্যাঁ, বলুন স্যার। স্যার। এবার আরেকবার বলবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনটা আরেকবার বলছি। নেক্সট কোশ্চেন বলতে গেলে এখানে বলেছে একটি স্কুলে ছেলে এবং মেয়ে, ছেলে মানে হচ্ছে বয়েজ, মেয়ে মানে হচ্ছে গার্লস, মানে বয়েজ আর গার্লস বলবে না, বি এবং জি, ঠিক আছে? যত শর্টকাটে করা যায়। 3:2 লিখলাম। 6 জন মেয়ে যোগ দেয়, 6 জন মেয়ে যোগ দেয় মানে মেয়ের নিচে 6 লিখলাম, 2 রেশিওর সাথে 6 যোগ হলো। এখন অনুপাতটি 6:5 হয়ে গেল। স্কুলে মোট কতগুলি ছেলে আছে? ছেলে বলতে 3 রেশিও বরাবর জিজ্ঞেস করেছে, তাই না? এবার তোমরা বলবে স্যার ভ্যালুর জায়গাতে একটা জায়গাতে তো অ্যাড হলো না কোনো কিছু। কোনো কিছু অ্যাড হয়নি মানে কি? জিরো আছে, হ্যাঁ না না বলো? মানে জিরো চেঞ্জ হয়েছে, জিরো প্লাস হয়েছে বা হ্যাঁ, জিরো স্যার। মাইনাস হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে আমাদের এটা ক্রস প্রোডাক্টে আমাদের খাটছে, স্ট্রাকচারে বসে গেছে। এবার বাঁ দিকে নিচেটার সঙ্গে ডান দিকে উপরটা গুণ করব, ডান দিকে নিচেটার সঙ্গে বাঁ দিকে উপরটা গুণ করব। 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12, ডিফারেন্স কত? 3 স্যার। স্যার 5 দুগুণে 10 না স্যার, 5 3 15। সরি, 15 স্যার। 5 3 15 আর 6 দুগুণে 12, তাহলে ডিফারেন্স কত? 3 স্যার। 3। বাঁ দিকেটা 3। সবসময় আমরা ডিফারেন্স নেব, এবং এটা রেশিওর সঙ্গে রেশিও গুণ হচ্ছে, তারপরে বিয়োগ করছে মানে রেশিওই থাকছে, মানে বাঁ দিকটা সবসময় রেশিও। ইকুয়াল টু
এটা হচ্ছে 6 6 36, আর এটা কি হবে, 0 হবে। শুধুমাত্র 36 লিখবো, প্লাস 0 করো মাইনাস 0, কোনো যায় আসে না। হ্যাঁ না না বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 1 ইকুয়াল টু কত? 12 স্যার। 12। এবার 1 ইকুয়াল টু বেরিয়ে গেছে। এবার কোশ্চেন জিজ্ঞেস করছে স্কুলে মোট কতগুলি ছেলে আছে। ছেলে কতগুলো ছিল? 3 রেশিও বরাবর। তাহলে কত হবে? 36 3 × 36, 3 রেশিও বরাবর জিজ্ঞেস করেছে। প্রথমে বেরিয়ে গেছিল, কিন্তু আমরা যাচ্ছি স্টেপ বাই স্টেপ। বলো কে জিজ্ঞেস করলে একটু আগে, যে আরেকবার স্যার বলুন। এবার ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আমি স্যার। হ্যাঁ স্যার। আবার আমরা করবো একটা, ঠিক আছে? চলো, এখানে নর্মালি বলেছে প্রতিটি পদের সাথে বলতে গেলে যে একটা রেশিও রয়েছে, এই রেশিওর পদের সাথে প্রতিটি পদের সাথে কত যোগ করলে এই অনুপাতটি এই অনুপাতে হবে। এখানে কোনো কিছু বোঝা নেই বলে আমি এক্স ধরেছি। তো এক্স ধরেছি বলে এখানে ঠিক আছে, মানে লেখাটা ঠিক হয়েছে এই অঙ্কের সাপেক্ষে। হ্যাঁ স্যার তো আমরা বলবো কি 5 6 30, 3 6 18, স্যার, ডিফারেন্সটা কত? স্যার স্যার এটা কি 3:6 রয়েছে না 3:5? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। 3:5, হ্যাঁ। তাহলে 5 5 25, 3 6 18, কত হচ্ছে ডিফারেন্সটা? 12। 7। আরেকবার বলুন স্যার। 7। আর হ্যাঁ এটা স্যার। হচ্ছে 5x, আর এটা হচ্ছে 6x। আগে 6x লিখবো, তারপর 5x লিখবো। প্লাস লিখবো না মাইনাস লিখবো? প্লাস করবো না মাইনাস করবো? মাইনাস স্যার মাইনাস, স্যার মাইনাস, মাইনাস। সাইন একই রয়েছে। 7 ইকুয়াল টু হচ্ছে x, তাহলে x ইকুয়াল টু 7 চলে আসলো। এটা এক্সটাই ধরেছিলাম আমরা। তাহলে এটা একটু আলাদা টাইপের, কিন্তু দেখো বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার, পেরেছি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। এবার একটু সামনের দিকে আমরা যাব, কিরকম টাইপের চলো বলছি। দেখো এপাশ ওপাশ করে অঙ্কগুলো সলভ করছি, আর তোমরা কি করবে, খাতার মধ্যে সবগুলো একসঙ্গে পরপর করবে তোমরা ফেয়ার খাতাতে। তো পরেরটা দেখো, 13টা বলেছে, ভালো করে শোনো কিন্তু, পার্ট 2তে তোমরা পাবে কিন্তু, ঠিক আছে? বলেছে এ এবং বি এর আয়ের অনুপাত 3:2 এবং তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 5:3। প্রত্যেক জন যদি 100 টাকা করে সঞ্চয় করে তাহলে এর আয় কত? কোশ্চেনটা মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু আমি আগের দিন বলেছিলাম যে টোটাল আয় ইকুয়াল টু বা ইনকাম ইকুয়াল টু, ধরো এক মাসে তুমি 10,000 টাকা ইনকাম করলে, তো তুমি কিছু খরচ করবে, খরচ করার পরে তোমার পকেটে কিছু থাকবে, তাহলে যেটা খরচ করলে প্লাস পকেটে যেটা পড়ে রইলো, সেটা তোমার তো টোটাল টাকাটা ছিল। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা তোমার ইনকাম। তাহলে সেই হিসাবে আমি বলেছিলাম যে এই ইনকামের সঙ্গে তাহলে যে কোনো একটা যদি বাদ দেয়, ইনকামের সঙ্গে যদি তুমি সেভিংসটা বাদ দাও, তাহলে এক্সপেন্ডিচারটা পাবে। সেভিংস মানে হচ্ছে সঞ্চয়, এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ। তাহলে বোঝা যাচ্ছে যে ইনকামের সঙ্গে সেভিংসটা যদি বাদ দিই তাহলে এক্সপেন্ডিচার পাওয়া যাবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমাদের এ এবং বি আমরা সাজিয়ে নিয়েছি, এমন করে প্র্যাকটিস করবে যেন এগুলো যেন বুঝতে টাইম না লাগে। তাহলে সেক্ষেত্রে ইনকামটা লিখেছি এবং এক্সপেন্ডিচারটা নিচে লিখেছি। বলেছে প্রত্যেক জন যদি 100 টাকা করে সঞ্চয় করে, তাহলে ইনকাম থেকে যদি সেভিংসটা বাদ দিই, বা এই 3 থেকে যদি 100 বাদ দিই, বা এই 2 থেকে যদি 100 বাদ দিই, তাহলে 5:3 হবে। বলো তো এবার অঙ্কটা দেখে বলো তো ঠিকঠাক ম্যাচ করেছি কিনা, আমি ঠিক লিখেছি কিনা, বলো একটু। হ্যাঁ স্যার, ঠিক আছে। আর বলো, বাকিরা বলো, দেখে বলো, প্রত্যেকে নিজে থেকে বলো। হ্যাঁ স্যার হুম ঠিক। ক্লিয়ার? তাহলে এবার দেখো ক্রস প্রোডাক্টের মতো সাজিয়ে ফেলেছি, তার মানে 5 দুগুণে 10 আর 3 3 9, ডিফারেন্সটা কত? 1 স্যার। এক। এক। যারা মন দিয়ে শুনবে না তারা কিন্তু বলতে পারবে না, ঠিক আছে? তাদের 100 মন যদি অন্য জায়গায় মরুভূমিতে থাকে, বা মেঘালয় হয়তো কোনো মানে এতে ঘুরে বেড়াচ্ছে পাহাড়ের দেশে, তো 10 এবং হচ্ছে 9, তাহলে ডিফারেন্স হচ্ছে 1। তারপর দেখো এটা 500 এবং এটা হচ্ছে 300, তাহলে 200 500 ডিফারেন্স। লিখলাম আর হচ্ছে 300 লিখলাম। প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। স্যার মাইনাস হবে। বাকিরা বলো প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে মাইনাস হবে স্যার। মাইনাস হবে। তাহলে আমরা মাইনাস লিখলাম। তাহলে 1 ইকুয়াল টু কত? 200। 200। কোশ্চেনটা কি জিজ্ঞেস করছে, এর আয় মানে কত রেশিও বরাবর বার করব? 3 রেশিও বরাবর। 3। তিন রেশিও। 3:600। একদমই। তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে 200, তাহলে 3 ইকুয়াল টু কত হবে? 600 600। ক্লিয়ার কি বলো?
ইয়েস স্যার। ওকে, জাস্ট হ্যাঁ স্যার। হ্যাঁ 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 বলো। হ্যাঁ, এই তো ক্লাসে আছি, বলো। হ্যাঁ হ্যাঁ, ওই তো মানে বাজারটা স্টার্ট হচ্ছে না, ঘোলা রোডের প্রথমে স্টার্টিং পয়েন্টে, প্রতিভা হোটেলের পাশে। হ্যাঁ, 1 ফেব্রুয়ারি থেকে। হুম হুম, আমি আপডেট দেবো আজকে রাত্রে, ওই যে একটা গ্রুপ আছে। হুম হুম হুম, ঠিক আছে। কে কে আছে কে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপডেট দেবো, ঠিক আছে, একটু বলে দিই তাহলে। ঠিক আছে, বলো ক্লিয়ার কি এটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার স্যার। হ্যাঁ ওকে, স্যার। এবারে যাচ্ছি লাস্টের অঙ্কটা, 15 দাগেরটা, যেখানে 3টে শ্রেণীর অনুপাত বলে দেওয়া আছে, প্রতিটি শ্রেণীতে 20 জন করে যোগ হয়েছে এবং তাতে শ্রেণীর অনুপাতটা এরকম হয়েছে, যেখানে আগে 2টো রেশিও ছিল এখন 3টে রেশিও হয়ে গেছে। তো মোট ছাত্র সংখ্যা বার করতে বলেছে, প্রথম শ্রেণীতে 2 রেশিও বরাবর, দ্বিতীয় শ্রেণীতে 3 রেশিও বরাবর, তৃতীয় শ্রেণীতে 5 রেশিও বরাবর, টোটাল হচ্ছে 10 রেশিও বরাবর, সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এরকম 3টে রেশিও বা তার চেয়ে বেশি যদি থাকে, যে কোনো 2টি রেশিও নেবে তোমরা, দিয়ে ক্রস প্রোডাক্ট করবে, বেরিয়ে যাবে। কি বললাম? প্রথম দুটো নিতে পারো, লাস্টের দুটো নিতে পারো, বেরিয়ে যাবে। এবার আর একটা এখানে নোটিস করার ব্যাপার আছে, প্রত্যেকটাতে যদি নির্দিষ্ট সংখ্যা যদি যোগ করা হয়, কি বললাম, প্রত্যেকটা রেশিওর সাথে যদি নির্দিষ্ট সংখ্যা যোগ করা হয়, এটা তুমি দেখতে পাবে বয়সের ক্ষেত্রে, যে তোমার আমার অনুপাত দেওয়া আছে, 10 বছর আগে এইরকম ঘটনা ছিল, তার মানে কি তোমার বয়স থেকে 10 বছর মাইনাস হবে, আমার বয়স থেকে 10 বছর মাইনাস হবে। যদি বলি 50 বছরের পরে তোমার সাথে 50 বছর যোগ হবে, আমার থেকে 50 বছর যোগ হবে, এরকম যদি হয়, তাহলে অবশ্যই তোমরা সেই জিনিসটা দেখবে যে এই যে নির্দিষ্ট সংখ্যাটা রয়েছে, এই নির্দিষ্ট সংখ্যার জন্য কি রেশিওটার কত পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে 2 থেকে 4 হয়েছে মানে 2 রেশিও বরাবর বেড়েছে, 3 থেকে 5 হয়েছে মানে এখানে 2 রেশিও বরাবর বেড়েছে, আবার হচ্ছে 5 থেকে 7 হয়েছে মানে 2 রেশিও বরাবর বেড়েছে, মানে একদম ওই 20-র যে অনুপাতটা সেটা হচ্ছে ওই 2 রেশিও বরাবর, মানে 20 অনুপাত নয়, সরি, 20-র যে সংখ্যাটা রয়েছে, 20-র যে ভ্যালুটা, সেটা ইকুয়াল টু হচ্ছে 2, মানে 2 ইকুয়াল টু হচ্ছে 20। সেটা কি বোঝা যাচ্ছে যে 20-র জন্য কিন্তু 2 রেশিও বরাবর বাড়ছে প্রত্যেকেরই, এবং এটা সমান হতে হবে, যদি সমান না হয় তাহলে ক্রস প্রোডাক্ট দিয়ে তোমাকে অঙ্কটা সলভ করতে হবে। তাহলে 2 ইকুয়াল টু যদি 20 হয়, 2 ইকুয়াল 20 যদি হয়, তাহলে 1 ইকুয়াল টু 10, আর আমরা অলরেডি আগে বার করে রেখেছি যে কত বার করতে হবে, 10 বার করতে হবে, তাহলে 1 ইকুয়াল টু যদি 10 হয়, তাহলে 10 ইকুয়াল টু কত, 100। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ একদম স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার, ওকে। হ্যাঁ। আমি, হ্যাঁ বলো, কে কি বলছো, কিছু বলছো? শিল্পা? না চলো, স্যার। ওকে, এ ইস টু বি ইকুয়াল টু, প্রথমে উদাহরণ দিয়েছিলাম 1:2 যদি হয়, আর প্রত্যেকটা সংখ্যার সাথে যদি 10 করে যোগ হয়, তাহলে সংখ্যাটি পরিবর্তন হয়ে 3:4 হয়। এটা উদাহরণ দিয়েছিলাম, এখান থেকে আমি ক্রস প্রোডাক্টটা তোমাদের শিখিয়েছি। এই ক্ষেত্রে অনেকে বুদ্ধি লাগাতে পারো বা এখন লাগাতে পারো, তখন না, তখন আমি যখন বোঝাবো জিনিসটা লাস্ট অব্দি কোন দিকে যাচ্ছে সেটুকু দেখবে, ঠিক আছে, তারপরে কোনো জায়গাতে ধরো ইন্টারফেয়ার করবে, সেটা ভালো হয়। এখানে দেখো 10 যোগ হয়েছে প্রত্যেকটার সাথেই, আবার এখান থেকে 1 থেকে 3 হয়েছে মানে কত যোগ হয়েছে, 2 রেশিও বরাবর, 2 থেকে তোমার 4 হয়েছে, কত রেশিও বরাবর যোগ হচ্ছে, 2। তাহলে এই আমি বলতে পারি যে 10 রেশিওটা হচ্ছে এই 2 রেশিও, মানে 10টা হচ্ছে এই 2 রেশিও বরাবর, বলতে পারি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 1 ইকুয়াল হ্যাঁ টু স্যার। হচ্ছে হ্যাঁ 5, 1 ইকুয়াল 5। টু 5, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 5 আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 10। বলো, এটা ক্রস প্রোডাক্ট ছাড়া করতে পারলাম তো, বা করলাম তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, তাহলে আমাদের দেখতে হবে নির্দিষ্ট সংখ্যাটা কি একই সংখ্যা, আবার দুটোতে প্লাস অথবা দুটোতে মাইনাস হতে হবে, একটা প্লাস একটা মাইনাস হলে হবে না, তাই না? তো সেটাও আমরা লক্ষ্য করব। আবার আমরা মিক্সচারের ক্ষেত্রে বেশ কিছু জিনিস আমরা সেখানে শিখবো বা দেখবো। চলো, ক্রস প্রোডাক্ট রিলেটেড এবার বলো কোনো কোশ্চেন থাকলে। 11 থেকে আমরা 15 অবধি করলাম, বলো কারো কোনো কোশ্চেন? ওকে, 1 নম্বরটা ছিল যে a is to b equal to 2:3 আর b is to c equal to 4:5। একবার দেখে নেবে যে রেগুলার অনুপাত আছে কিনা। রেগুলার অনুপাত অলরেডি আমি বললাম, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 15, তাহলে 8:15 কোথায় আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাঝখানে এটা দেখতেই পারো, যখন বড় আসবে তখন আমরা দেখবো না, প্রথম এবং লাস্টে এটা দেখবো না, আমরা অঙ্কটা সলভ করবো।
যে যে জিনিসগুলো আমি বলবো সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। যদি মেনে না চলো তাহলে কোন রাস্তা দিয়ে যাবে সেটা আমি জানি না, কেউ জানে না। আর যদি মেনে চলো লাস্টে বুঝতে পারবে যে তুমি ঠিক রাস্তায় এসছো না ভুল রাস্তায় এসছো। চলো নাম্বার 2, এখানে ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন আছে 1/2 আর 1/3 আছে। দেখো প্রবলেম তো সবাই সলভ করে ফেলবে, কিন্তু কোনটা কত তাড়াতাড়ি করে ফেলছো সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য মেন জায়গা। তাহলে যদি ফ্র্যাকশন থাকে তাহলে কি করবে? যদি ধরো এখানে 1/2:1/3 আছে, তাহলে এখানে ইস টু বা অনুপাত যেটা রয়েছে সেটা মানে হচ্ছে ভাগের কাজ করছে। তাহলে 1/2 এটাকে উল্টে দিলে 3/1 হবে, তো সেটা হচ্ছে 3/2 হবে। হ্যাঁ না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ তোমরা খাতাতে যখন দেখবে তখন বলবে যে প্রথমটা হচ্ছে এই প্রথমের উপরেরটা ইন্টু হচ্ছে নিচেরটা 3:2 হচ্ছে, তারপর নিচেরটা হচ্ছে নিচেরটা ইন্টু এইদিকে উপরেরটা 2, একবারে বেরোলো। দেখতে পাচ্ছ কি আমি কি বলছি? নট এরকম। তারপর সেটাই হচ্ছে দেখো, কিন্তু আমি বলছি এরকম তাড়াতাড়ি করতে হবে। 1/5 ইকুয়াল টু কত হচ্ছে 5, তারপরে কত হবে 8 হবে। কি? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ না? স্যার, হ্যাঁ স্যার। ওকে, এটা হচ্ছে পদ্ধতি। প্রত্যেকটা ছোট ছোট জিনিসকে তোমাদেরকে করতে হবে, লক্ষ্য করতে হবে। তাহলে এটা পেলাম এবং এটা পেলাম। কি চেয়েছে? প্রথমটা লাস্টটা কি জানি আমরা, দুটোকে গুণ করে দেবো। ইয়েস অর নো? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে দুটো তাহলে কি হবে? 3 5 15 আর 2 16, 15:16। 15:16। লক্ষ্য করার বিষয় হচ্ছে সাবধানে তোমরা অঙ্ক করবে, কারণ 16:15 অলরেডি আছে। এই প্রথমে ভুলটাই প্রথমে যদি থাকে, মিট করে দেখো আর একটা আওয়াজ হচ্ছে, এই ভুলটাই যদি প্রথম অপশনে থাকে তোমাদের তাড়াহুড়োতে প্রথম অপশনটা ক্লিক করে দিতে পারো তখন ভুলটা, তো অবশ্যই সেটার জন্য 2-4টে ভুল হয়, সেটা অবশ্যই লক্ষ্য করবে আগে থেকেই। পরীক্ষা হলে গিয়ে লক্ষ্য নয়, আগে থেকে করবে। এখানে সেই হিসাবে সাজিয়ে দেওয়া আছে। 19:9:20 দেওয়া আছে, 20:9 দেওয়া আছে, ভুলটা দেখো আগে দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? এ ইকুয়াল টু বি এর 75%। 75% মানে তোমরা জানো 3/4। হুম হুম হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বিটাকে যদি এ দিকে নিয়ে আসি তাহলে ডান দিকে 3/4 থাকলো। আর বি সি এর হচ্ছে 60%। 60% মানে কত? 3/5। 3/5। আচ্ছা, এই যে আমি ডাইরেক্ট বলছি 3/5 বা 3/4, সেটা আমার কি মুখস্থ আছে না এমনি বলছি, না তোমরা মুখস্থ আছে না তোমরা এমনি বলছো? প্র্যাকটিস মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, মুখস্থ কখন হবে জানো তো? এই যে আমি যখন প্র্যাকটিস বলবো করে বলেন 20% মানে হচ্ছে 1/5, তাই তো? হ্যাঁ স্যার। মানে হচ্ছে 1/5। আমি পার্সেন্টেজে ঢুকিনি, পার্সেন্টেজ একটা জিনিস আলোচনা করছি। যখন এই 20%-এর গুণিতক কি কি আছে জানো? 40%, হুম 2/5 60% এবং হচ্ছে 80%। তাহলে এগুলো কাটাকাটি করবে, কাটাকাটি করে কি আসবে দেখো, যখন 20-র গুণিতক আছে মানে 100% নিচে 5 থাকবে। 20-র গুণিতক আছে মানে 100% নিচে 5 থাকবে। এটা হচ্ছে 20 দুগুণে 40, তার মানে 2, 3 20 60, 4 20 80। তার মানে যখনই 20%-এর গুণিতক হবে ডাইরেক্ট চোখ বন্ধ করে আমরা কি লিখবো? নিচে 5 লিখবো। ঠিক আছে? এবার এটা কত, হ্যাঁ স্যার। 20-র কত বুঝলাম। গুণিতক, হ্যাঁ 20-র কত গুণিতক সেটা আমরা উপরে লিখবো। এটা হচ্ছে 20-র সিরিজ, এটা 20%-এর পার্সেন্টেজ যখন পড়বে তখন বলে দেওয়া হবে। আর একটা হচ্ছে 25%-এর একটা গুণিতক আছে, সেটা 25% মানে কত? 1/4, অনেক তাই না? 4 মানে 25 বাই হচ্ছে 100 ইকুয়াল টু হচ্ছে 1/4। 25-এর যদি ডবল করি তাহলে 50% হচ্ছে, 50% মানে হচ্ছে হাফ, সবাই জানো আর কি। কিন্তু এর একটা 3 গুণ আছে, সেটা হচ্ছে 75%, তাই না? তাহলে যখনই দেখছো 75%, সেটা হচ্ছে 20 নয় 25-এর গুণিতক। তার মানে কত গুণিতক, কত গুণ? 25-এর 3 গুণ। ইয়েস অর নো? ইয়েস ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এই দেখ 1-এর 4-এর একটা নাম আছে আলাদা একটা, কি নাম বলতে পারে? ভালো নাম, না স্যার, জানা নেই। সেটা বলো। কোয়ার্টার কোয়ার্টার কোয়ার্টার। কোয়ার্টার মানে হচ্ছে 25%, এবং কোয়ার্টার মানে হচ্ছে 4/1 যেমন আমি যদি ঘন্টার কথা বলি, আওয়ার, আওয়ারের ক্ষেত্রে কোয়ার্টারটা কত মিনিটের হয়? 60 মিনিট 15। হ্যাঁ 15 মিনিট 15 মিনিট। এটা কত? আউট অফ 60 মিনিট।
তাই না? 6 মিনিট, হ্যাঁ একদম। যদি আমি সেঞ্চুরির কথা বলি তাহলে কোয়ার্টারটা কত হবে? 25. 25, 25 রানস আউট অফ 100। 100। তো এইরকম হচ্ছে আর একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে 3 কোয়ার্টার বলা হয়, মানে 4 ভাগের 3 ভাগ। কিরকম? তুমি যখন একটা ফুল প্যান্ট কিনছো, তোমার মোটামুটি হাঁটু এরকম জায়গাতে আছে, তো হাঁটু তো এরকম জায়গা আছে, কিন্তু তোমাকে যদি এটা 4 ভাগে ভাগ করা যায় তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, ঠিক আছে? তাহলে 4 ভাগে ভাগ করা গেলে এরকম দাঁড়াচ্ছে তোমার ফুল প্যান্টটা। তাহলে হাঁটুটা কোথায় দাঁড়াচ্ছে? তোমার এই জায়গাতে, তাই না? বলো তো, মাঝখানে মোটামুটি। কিন্তু তোমরা অনেকে প্যান্ট পরো, এইরকম প্যান্ট পরো, এতটা হাইটে, মানে হাঁটু ঢাকা যায় এরকম প্যান্ট পরো, যেটার নাম হচ্ছে 3 কোয়ার্টার। ইয়েস অর নো? ইয়েস। Yes, sir. যেটা হাঁটু অবধি থাকে সেটা হচ্ছে হাফ প্যান্ট। সেটা তোমরা জানো যে হাফ প্যান্ট মানে 50%, হাফ 2 ভাগের 1 ভাগ। তাহলে 3 কোয়ার্টার তোমরা এখানে জানো। আর 3 কোয়ার্টারটাকে এইভাবে মনে রাখবে যে 4 ভাগের 3 ভাগ, 3/4 বা 75% হচ্ছে 3 কোয়ার্টার। তাহলে এখানে না প্র্যাকটিস না মুখস্থ, নর্মাল জিনিস আমি তোমাদেরকে বলছি, এবং সেটা নর্মাল ভাবেই যেন মনে থাকে। কোন ধরনের মেমোরি যেন লস না হয়। বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম, এগুলোর জন্য মেমোরি লাগে না, এতবার রিপিট হয় যে এমনি মনে থাকে। সেই রকম বলছি যে তোমাদের এমনি মনে রাখবে এগুলো, ঠিক আছে? ক্লিয়ার কি বলো এটা? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার আমাদের 3/4 পেয়েছি, 3/5 পেয়েছি। এবার হচ্ছে প্রথমটা হচ্ছে A/B, দ্বিতীয়টা হচ্ছে B/C, দিয়েছে প্রথমটা লাস্টেটা। তাহলে আমরা কি করবো? 3/4 ইন্টু 3/5 করবো। আমাদের গুণ করার কথা কাজ, তাই না? 9 প্রথমটা by লাস্টেটে 20. চাইলে তাহলে 3 9:20, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, বলেছে যে এইগুলোর বিপরীত অনুপাত, তারপরে তার মিশ্র অনুপাত। বিপরীত মানে হচ্ছে উল্টোটা, x:y হলে y:x হবে, শুধু x হলে 1/x হবে, আর x:y:z হলে 1/x:1/y:1/z। এবং মিশ্র অনুপাত মানে কি বলো তো? ডাইরেক্ট তাড়াতাড়ি বলো, মিশ্র অনুপাত মানে কি? জটিল অনুপাত মানে কি? কম্পাউন্ড। হরগুলোর গুণ করতে হবে, লবগুলোর গুণ করতে হবে। ডাইরেক্ট গুণফল, বাকিরা কি একদম বলে? গুণ স্যার। হ্যাঁ একদম একদম। একদম গুণ। তাহলে প্রথমত বলো এটার বিপরীত অনুপাত কি হবে? আপনার ওটার বিপরীত অনুপাত হবে YZ by X। জেড Was it x to x এক্স, হ্যাঁ। আচ্ছা, yz:x হবে বা yz/x করতে by হবে x? যদি কাটাকাটি যায় আর কি, আচ্ছা। ঠিক আছে? তারপরে দ্বিতীয়টা কি হবে? zx by y. বাই ওয়াই। তারপর হচ্ছে এটা। এক্স ওয়াই xy by z. তাহলে এখানে সবগুলো আমরা পেলাম, কি পেলাম? বিপরীত হ্যাঁ, স্যার। অনুপাত পেলাম। এবার এটা মিশ্র অনুপাত। মিশ্র মানে কি বললাম? গুণফল। নিচে x x, X, y y, z z, z, উপরে z. শুধুমাত্র কি পড়ে থাকছে? x y z। হ্যাঁ স্যার। তোমরা যে বলো স্যার এখানে তো অপশন নেই, x y z এর নিচে কিছু নেই মানে কি 1 আছে। হ্যাঁ। 1 আছে। তাহলে এটা রেশিওটা যদি আমি রেশিওতে লিখতে চাই তাহলে কি হবে? এটা xyz is to 1. 1। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার কিনা বলো সবাই? হ্যাঁ স্যার, ক্লিয়ার। স্যার। ঠিক ক্লিয়ার। ওকে ওকে, নাম্বার 5। এবার হচ্ছে সাপোর্টিং ভ্যালু, মানে সাহায্যকারী মান। এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 10:7। একটা যদি এ হয়, একটা যদি বি হয়, তাদের মধ্যে পার্থক্য, আগে বলো রেশিওর পার্থক্যটা কত? 3 3. 3 ইকুয়াল টু বলতে পারি 105। 105। হ্যাঁ স্যার। তাহলে 1 ইকুয়াল টু কত হবে? 35। 35. বলো, 35 তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার বলছে সংখ্যাগুলির যোগফল কত, তারপর কিভাবে বার করবো? 17 ইন্টু 35। অপশন নেই। 17 ইন্টু 35 তো? বলো। হ্যাঁ হ্যাঁ 17 × 35। হ্যাঁ, তাহলে আমরা দেখবো রেশিওতে যোগফলটা কত। দুটি সংখ্যার যোগফল বলেছে, তাহলে রেশিওতে যোগফল হচ্ছে 10:7। সেটা আমরা লিখবে না, ডাইরেক্ট লিখবে 17। তাহলে 1 ইকুয়াল টু 35 হলে 17 ইকুয়াল টু কত তোমাদের? 17 দেখো, 35. হ্যাঁ এখানে দেখো 7 এবং 5, এই 7-এর একক সংখ্যা এবং 17-র একক সংখ্যা 7 এবং 35-এর একক সংখ্যা হচ্ছে 5। এই দুটোকে যদি তোমার গুণ করো লাস্টে কত? 5 আসবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। এটাকে বলা হয় ইউনিট ডিজিট।
লাস্টে 5 কোনটায় আছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেউ একজন নিঃশ্বাস নিচ্ছে আনমিউট করে, একটু নিঃশ্বাস প্রশ্বাসটা কম নেবে অথবা মিউট করে দেবে, মানে রেকর্ডেড ক্লাস একটু আওয়াজ হয়, সেই দ্যাটস ওয়াই বলছি। তাহলে এটা ইউনিট ডিজিট থেকে আমি যখন 5টা পেয়ে গেলাম, দেখলাম অন্য কোথাও নেই আর 5, তাহলে অবশ্যই আমরা আর গুণ করব না, আমাদের টাইমটা বেঁচে যাবে। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং ইউনিট ডিজিট দিয়ে করলে তোমার টাইমটা বেঁচে যাবে। ইউনিট ডিজিট কি? যেমন 1 এর সঙ্গে 1 যদি গুণ করো তাহলে 1 পাবে, বা তুমি যদি 12 সঙ্গে 13 গুণ করো তাহলে লাস্টে কত পাবে? 6 পাবে, তাই না? 112 ইন্টু যদি 113 হয়, লাস্টে কত পাবে বলো তো ইউনিট ডিজিট? 6 6 মানে আমি লাস্টেরটার সঙ্গে গুণ করলে কি হয় সেটা তুমি মনে রাখো আপাতত, তারপর নাম্বার সিস্টেম আমরা যখন যাবো তখন আমরা করব, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, বলেছে যে এ প্লাস বি এর ভাগ কত বা শেয়ার কত, কি বলেছে? এটা সাপোর্টিং ভ্যালু দিয়েছে, আর এ ইস টু বি বলে দিয়েছে, বি ইস টু সি বলেছে। এ ইস টু বি বলেছে 1:2, বি ইস টু সি বলেছে 3:1, এবং সি ইস টু ডি বলেছে 2:3। তাহলে আমাকে বলো এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু কত হবে, তারপর আমরা এটার ভাগ বার করবো। 6 12 4 6 হ্যাঁ, এখন যে জয়েন করলে, তুমি কি আগে ক্লাস করেছো কানাক বর্মন? আমার তো মনে হয় না আগে ক্লাস করেছো। কত বললে বলো তো? 3:6 6 = 12 4 6 প্রথমটা হচ্ছে 6, লাস্ট এটা হচ্ছে 6, মাঝখানেটা হচ্ছে কত? 12, 12 12 আর 4 দিয়ে আপনার আবার যাবে 2 দিয়ে। 4 আর এটা হচ্ছে 4 হচ্ছে, তাই তো? বলো। হ্যাঁ তাহলে এটা থেকে 3 কাটাকাটি 6 কাটাকাটি তোমরা করতে পারো, হ্যাঁ স্যার কত হবে? 3 6 2 3 2 3। এটা হচ্ছে এইচ টু বিস টু সি, এইগুলো যদি যোগ করো তোমরা কত হবে? 14 14 ইকুয়াল টু কত টোটাল টাকাটা? 5600 তাহলে 1 ইকুয়াল টু 400 1 ইকুয়াল টু যদি বেরিয়ে গেছে, এবার আমরা কি করে বার করবো পরেরটা? এই আপনার 9 6 আর 3 9 আচ্ছা, 9 ইকুয়াল টু বার করবো না আগে 3 ইকুয়াল টু বার করবো, তারপর 6 ইকুয়াল টু বার করবো, নিয়ে দুটোকে যোগ না না করবো একসাথে স্যার a প্লাস b বলেছে একসঙ্গে একসাথে নয়। একসঙ্গে? তাহলে 9 ইকুয়াল টু হচ্ছে 3600 অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার এই যে প্রত্যেকটা টাইপ করা ছিল, প্রত্যেকটা টাইপের এখানে একটা করে এক্সাম্পল আছে, যদি মানে যখন আমাদের দেবেন, তো ওটার যদি একটা প্রত্যেকটা টাইপ যদি অনেক রকম অনেকগুলো করে থাকে তাহলে খুব ভালো হয়, কারণ একটা টাইপ করার পরে অন্য টাইপ করতে গিয়ে আবার আগেরটা ভুলে যাওয়ার চান্সটা বেশি হচ্ছে। দেখো, যেগুলো সহজ আছে একদম সেগুলো একটা টাইপে ছেড়ে দিয়েছি, যেগুলো মনে হচ্ছে দুটো লাগবে আর কি, মানে একটা টাইপের একটা করেছি। যেগুলো মনে হচ্ছে যে দুটো দিতে হবে, কিছু কিছু ক্ষেত্রে কিছু টাইপের দুটো করে দেওয়া আছে, বা কোনো জায়গাতে 3টে করে টাইপ, একটা টাইপের 3-4টে করে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো তো করে একটু ভালো করে করো না, দেখো বুঝতে পারবে। এটার কথা যদি বলি আমি, ঠিক আছে। দেখো এটার যদি বলি, এই যে সাপোর্টিং ভ্যালু তো অনেকগুলো অঙ্ক আছে, এটা দেখছো সাপোর্টিং ভ্যালু, এটা হচ্ছে সাপোর্টিং ভ্যালু। এবার এখানে বিভিন্ন রকমের করা হয়েছে, দেখানো হয়েছে যাতে সুবিধা হয়। ওই একটা তো অঙ্ক খুবই কম আছে একটা টাইপের, বুঝতে পারলে? এগুলো সাপোর্টিং এর মধ্যে পড়ছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, একটা জায়গায় করা হয়েছে, সব জিনিসগুলো যেন তোমাদের হয়ে যায়, ঠিক আছে? এটা যেমন হচ্ছে ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিকঠাক ওয়েতে ভালো করে মানে চিন্তা ভাবনা করে সাজানো আছে আর কি, তোমার একটু করো, প্রথম একটু প্রবলেম হতে পারে, দেখবে যে প্র্যাকটিস করার পর ঠিকঠাক মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকঠাক সাজানো আছে। চলো, এটা হয়ে গেছে। স্যার নেক্সট স্যার আমার যাচ্ছে একটা 7 কোশ্চেন নম্বর। ছিল স্যার। হ্যাঁ বলো। সেটা যে 5-এর দাগের অঙ্কটা জানেন, 5-এর দাগে বলো। এখানে স্যার আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন, এই যে লাস্ট ডিজিটটা মানে যে মাল্টিপলের সময় যে 5 7 35, আমরা লাস্টের ডিজিটটা দেখছি যে 5, তাই তো? হুম ওই কারণে আমরা ওটাকে যাচ করে আমরা একটা অনুমান করে ওই অপশন এর দিকে যাচ্ছি, তাই তো? হুম কিন্তু স্যার এমন কি কখনো থাকে না বিকল্প দিয়ে যে এমনও আরেকটা, হ্যাঁ স্যার এইটাই আমি বোঝাতে চাইছি যে আরেকটা অপশনালে যদি এরকম থাকে কি, নাকি এরকম থাকার চান্স নেই? এরকম থাকার চান্স খুব কম কম্পিটিটিভ এক্সামে, যদি থাকে তাহলে সেটা সবাইকে করতে হবে, সেটা সবার জন্য সময়টা বরাদ্দ আছে। আর যখন আচ্ছা দেখছো আচ্ছা যে আচ্ছা না এরকম একটাই অপশন আছে আর তুমি এটা করে বেরিয়ে গেলে, মানে তুমি ঠিক ওয়েতে আছো। আর আচ্ছা যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে এটা ঠিক আছে গোটাটা গুণ করবে, মানে সে ভুল রাস্তায় আছে, বুঝতে পারলে? তার টাইমে আচ্ছা শর্ট আচ্ছা, পড়বে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
চলো 7 নম্বরটা বলেছে যে 3 মেয়ের গড় বয়স হচ্ছে এত বছর এবং এটা গড়ের গন্ধ রয়েছে। গড় মানে জানো যে 10 এবং 20 গড় কত? 15 স্যার। 15 15 দুটোকে যোগ করে 10 দাও, এবার প্লাস যটা 20 বাই সংখ্যা নাম্বার। বাই 2। তত দিয়ে ভাগ করে দাও, তাই না? বলো তো একটু। হুম হুম তারপরে গড়ের অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। কনজিকিউটিভ যেটা অ্যাভারেজ হবে কনজিকিউটিভ নাম্বারের, আমরা ডাইরেক্ট বলে দেবো এটা মাঝখানে যে আছে সেটাই গড় হবে যদি কনজিকিউটিভ নাম্বার হয়। কনজিকিউটিভ নাম্বার মানে হচ্ছে ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর এবং হচ্ছে তাদের ডিফারেন্সটা সেম। খুব ইন্টারেস্টিং জিনিস রয়েছে। তাহলে গড় মানে যতগুলি সংখ্যা রয়েছে সবগুলি যোগফল বাই কতগুলি সংখ্যা সেটা দিয়ে ভাগ। তাহলে 3টি মেয়ের গড় বয়স যদি 20 বছর হয় তাহলে টোটাল বয়সটা কত হবে? 60 বছর। 60। মানে এভারেজ ইকুয়াল টু তোমাদের যদি হয় যে সাম বাই হচ্ছে নাম্বার, এখানে দেওয়া আছে 3টি মেয়ে, মানে এখানে 3 লেখা আছে 3টি মেয়ে, মানে এখানে সামটা যদি জিজ্ঞেস করি বা সামটা যদি বার করি তাহলে দেখাচ্ছে যে এভারেজ ইন্টু হচ্ছে নাম্বার। এভারেজ কত বলেছে? 20 বলেছে, আর নাম্বার কত জনের? 3 জনের, তাহলে 3 20 60 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল বয়সটা 60 পেয়ে গেছি। এবার জিজ্ঞেস করছি তাদের বয়স অনুপাত এত। আচ্ছা এইখানেই তো যোগ করলে তো টোটাল বয়সটা অনুপাতে পেয়ে যাবো, তাই না? 3 আর 4 7, 7 আর 5 12, তাহলে বলতে পারি 12। 12 রেশিও বরাবর 60, 1 ইকুয়াল টু 5। হ্যাঁ তাহলে হ্যাঁ বলছি স্যার। বড় বড় মেয়েটির বয়স কত? এখানের মধ্যে বড় মেয়েটা কে? 3 5 4 না 5? 5 তাহলে 1 ইকুয়াল টু 5 যদি হয় তাহলে 5 ইকুয়াল টু কত হবে? 25। 25। ঠিক আছে, বলো বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই, 2-4 বার করে প্র্যাকটিস করবে। আর 1 সপ্তাহ পর আবার প্র্যাকটিস করবে, 2 সপ্তাহ পর আবার প্র্যাকটিস করবে, 1 মাস পর আবার প্র্যাকটিস করবে, তবেই মনে থাকবে। 8 দাগেরটা বলছে একটি শ্রেণীতে 32 জন ছাত্রী আছে। ছাত্রী এবং ছাত্রদের অনুপাত, ছাত্রী আগে বলেছে তারপরে ছাত্র বলেছে, তো তাদের অনুপাতটা কত? 16 হচ্ছে 9। বলছে শ্রেণীতে কত শতকরা কতজন ছাত্রী আছে? শতকরা কাকে বলে সেটা জানো তোমরা? বলো। স্যার যখন কোনো সংখ্যাকে স্যার মানে কোনো সংখ্যার নিচে যদি 100 থাকে তাহলে স্যার 100-র মধ্যে মেনলি বোঝায় শতকরা বলতে। একদম 100-র মধ্যে কত সেটা হচ্ছে শতকরা। হ্যাঁ স্যার। পার্সেন্টেজ মানে হচ্ছে 100-র মধ্যে কত সেটাকে বলা হয়। যদি বলা হয় 50 তার মানে হচ্ছে এটা কত? 50% যদি বলা হয় তার মানে 100 ভাগের 50 ভাগ, মানে যেটা আমার শর্টে লিখে 2 ভাগের 1 ভাগ, মানে হাফ আর কি। যাই হোক, পার্সেন্টেজ নিয়ে আমার তো আলোচনা আছেই। তো যখন আমি শর্টে আলোচনা করছি যাতে তোমাদের এই অঙ্কটা যেন বুঝতে অসুবিধা না হয়। যখন পরীক্ষা দাও আর কি, যদি টোটাল মার্কসটা 100 থাকে আর তুমি যদি 80 পাও, তাহলে সেক্ষেত্রে যদি বলা হয় তোমার যে মার্কসটা তুমি পেয়েছো তার পার্সেন্টেজটা কত, তো সেটা বলা হয় যে 80%। ডাইরেক্ট বলে দিই, কিন্তু নর্মালি খাতাতে যখন তুমি স্যারা যখন দেওয়া হয় দেন আর কি, 100 নিচে লেখেন, উপরে হচ্ছে 80 লেখেন, তাই তো নাকি বলো তো? একদম। তাহলে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এখানে এখানে 100টা হচ্ছে টোটাল মার্কস, এখানে 100টা হচ্ছে টোটাল ভ্যালু, এখানে 100টা হচ্ছে অরিজিনাল ভ্যালু, এখানে 100টা হচ্ছে যে ইনিশিয়াল ভ্যালু, এখানে 100টা হচ্ছে কখনো সিপি ক্রস প্রোডাক্ট, কস্ট প্রাইস, আবার 100টা কখনো সেলিং প্রাইস হতে পারে, আবার 100টা কখনো মার্ক প্রাইস হতে পারে, আবার 100টা কখনো তোমার হচ্ছে মূলধন হতে পারে। ঠিক আছে প্রিন্সিপাল? তো সেটা হচ্ছে 100টা হচ্ছে মেইন ভ্যালু বা অরিজিনাল ভ্যালু। এবার হচ্ছে আর 80টা হচ্ছে রেজাল্ট, সবসময় যেটা বলবে সেটাই আর কি। তার রেজাল্টটা কি? তুমি 80 পেয়েছো, তার জন্য উপরে 80টা লেখা হয়েছে। এবার এটা যদি পার্সেন্টেজে গল্প করতে চাও তাহলে 100% দিয়ে গুণ করতে হবে। যে কোনো সংখ্যাকে পার্সেন্টেজে পরিণত করতে গেলে তাকে 100% দিয়ে গুণ করতে হয়, তাহলে আমরা পেয়ে যাই যে হাফটা কি, 2 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 50%। ক্লিয়ার কি বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, তাহলে আমরা যদি প্রফিটের পার্সেন্টেজ বার করতে চাই তাহলে কত প্রফিট হয়েছে এবং কত টাকার উপরে প্রফিট হচ্ছে সেটা ইন্টু 100%, মানে কস্ট প্রাইজের উপরে। যদি আমরা লস পার্সেন্টেজ বার করতে চাই তাহলে কত লস হয়েছে এবং হচ্ছে যে মেইন টাকা বলতে গেলে কস্ট প্রাইজের উপরে আর কি কত টাকা হয়েছে সেটা ইন্টু 100%। যদি বলা হয় ডিসকাউন্ট পার্সেন্টেজ, তার মানে আমাদের কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং মার্ক প্রাইস বা তোমার ধার্য মূল্যের উপর কত টাকা দেওয়া হয়েছে সেটা ইন্টু 100%। তাহলে একই রকম ভাবে এটা এই যেভাবে হলো, সেই একই রকম ভাবে এখানে বলেছে শ্রেণীতে শতকরা কতজন ছাত্রী আছে। ছাত্রী মানে হচ্ছে গার্লসের
পার্সেন্টেজ জিজ্ঞেস করছে, তাহলে গার্লসের পার্সেন্টেজ মানে কতগুলি গার্লস আছে কতগুলি স্টুডেন্টের মধ্যে, টোটাল স্টুডেন্টের মধ্যে, ইন্টু কত হবে 100 100 100%। প্রথমত আমি এমনি নর্মালি বলছি, তারপরে তোমাদেরকে আমি শর্টকাটে বলে দিচ্ছি। তাহলে গার্লসটা বার করতে হবে, গার্লস কতজন বলা আছে 32 জন, তাই তো? টোটাল স্টুডেন্ট কত এখানে কি বলা আছে, টোটাল স্টুডেন্ট কত? না তাহলে গার্লস মানে হচ্ছে 16 ইকুয়াল টু 32, এটা কি বলা আছে বলো তো? হ্যাঁ স্যার 16টা মানে হচ্ছে রেশিও আর 32টা মানে হচ্ছে সাপোর্টিং ভ্যালু, তাহলে 1 ইকুয়াল টু কত 2। আচ্ছা 1 ইকুয়াল টু 2, তাহলে তোমরা বলতে পারো যে টোটাল স্টুডেন্ট মানে হচ্ছে 16 প্লাস 9 মানে 25 রেশিও বরাবর টোটাল স্টুডেন্ট আছে। হ্যাঁ স্যার তাহলে 1 ইকুয়াল টু 2 হলে 25 ইকুয়াল টু কত হবে? 50 তাহলে আমরা এখানে টোটাল স্টুডেন্টের নিচে 50 লিখতে পারি আর ইনটু হচ্ছে 100% লিখতে পারি। তাহলে হ্যাঁ, স্যার। দেখো 50 হ্যাঁ, দুগুণ স্যার। হচ্ছে, তাহলে 32 দুগুণ 64। 64 বলো তো marks। ব্যাপারটা ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার এটা ক্লিয়ার? এটা তোমরা আরেকবার দেখবে, যেটা যেটা প্রবলেম হচ্ছে। আমি সাথে সাথে আর একটা কথা বলে দিচ্ছি। আমাদের পার্সেন্টেজ যখনই বলছি, এদিকে গার্লসের পার্সেন্টেজটা আমরা বার করছি, মানে টোটাল কত গার্লস আছে আর টোটাল বয়েজ কত রয়েছে, সরি টোটাল স্টুডেন্ট কত রয়েছে ইন্টু 100%। এটা হচ্ছে একটা রেশিও, তাই তো নাকি বলো? রেশিও, এবং এটা হচ্ছে সংখ্যার রেশিও। প্রথমে দেখো দেওয়া আছে টোটাল গার্লস হচ্ছে 16 জন আর টোটাল স্টুডেন্ট কতজন এখানে 16 আর হচ্ছে 9, তাহলে হচ্ছে 25 রেশিও বরাবর। উপর নিচে দেওয়া থাকলে আমরা রেশিও ডাইরেক্ট বসাতে পারি। তাহলে টোটাল গার্লসের রেশিওটা স্যার। হচ্ছে 16 রেশিও বরাবর, টোটাল স্টুডেন্টের রেশিও হচ্ছে 25 রেশিও বরাবর, ইন্টু হচ্ছে 100%। দেখো 4 25 4 16 64%, এটা শর্টকাট হলো আরো বেশি। এবং পার্সেন্টেজ যখন করবে তোমাদের ব্যাপারটা ইজি হয়ে যাবে অনেক বেশি। এটা দেখো বুঝতে পারলে কিনা? স্যার শর্টকাটটা বলবেন স্যার? বললাম যে দুটো রেশিও দেওয়া রয়েছে, তাহলে বলতে পারি টোটাল গার্লসের রেশিওটা কত, টোটাল স্টুডেন্টের রেশিওটা কত, বাস বসিয়ে দিয়ে আমি জাস্ট ক্যালকুলেশন করে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম। 9 নাম্বারটা হচ্ছে এমনি ক্যালকুলেশন আছে। 20% মানে কত বলেছিলাম 1/5, তাই তো? হ্যাঁ স্যার 50% 1/2, তাহলে 5টাই ডান দিকে গুণ হয়ে যাচ্ছে আর 2টা বাঁ দিকে গুণ হবে, তাই না? না লাইন প্রত্যেকটা লাইনই করব। চলো তাহলে আমরা কোনাকুনি গুণ করছি, 5টাকে এটা দিয়ে গুণ করছি, তাহলে 5p - q ইকুয়াল টু হচ্ছে 2p + q। একদম কোনো অসুবিধা নেই। না স্যার যাক p = q চেয়েছে তো। একটা জিনিস বলি, তোমাদের তো হয়নি কি বলে, প্রপোর্শন হয়নি তাই না? তবু আমি প্রপোর্শনের দিয়ে একটা জিনিস করে দিচ্ছি। 3p ইকুয়াল টু হচ্ছে 7q, তাহলে p/q ইকুয়াল টু কত লিখবো? q এর সঙ্গে 7 আছে, p স্যার এর সঙ্গে 7/3 7/3। আচ্ছা এই জায়গাতে আমি যদি লিখতাম যে p + q/p - q, ডান দিকে কত লিখতাম বলো তো? নিচে 2 আছে আর 5টা উপর দিয়ে চলে যেত, তাই না? হ্যাঁ স্যার চেঞ্জ হয়ে যেত। ওকে, বাঁ দিকে যদি বা কোনো একটা জায়গাতে দুটি সংখ্যার যোগফল বা বিয়োগফল যদি থাকে, আচ্ছা কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড রুল বা যোগ ভাগ প্রক্রিয়া কাদের জানা আছে? আমি জানি স্যার। দেখো কম্পোনেন্ট ডিভিডেন্ড রুল যদি বলা হয় x/y আছে, সেটা যদি কম্পোনেন্ট ডিভিডেন্ড রুল লাগায় তাহলে উপরে হচ্ছে x + y আর x নিচে + y হচ্ছে x - y। x - y হ্যাঁ, বাঁ দিকে যদি ইকুয়াল টু মানে নরমালি ইকুয়াল টু দেওয়া থাকে তাহলে বাঁ দিকে যেরকম ঘটনা ঘটবে ডান দিকে তাই ঘটনা ঘটবে। এবার যদি এইরকম দেওয়া থাকে যে দুটি সংখ্যার যোগফল বাই দুটি সংখ্যার গুণ মানে বিয়োগফল যদি এরকম থাকে, এটাকে যদি সি এন্ড ডি রুলটা লাগাও তাহলে কি হবে জানো তো? উপরে x + y আছে প্লাস নিচেরটা, ঠিক আছে? আর নিচে কি হবে? x + y হবে মাইনাস নিচেরটা, দিয়ে তোমাদের কাটাকাটি হয়ে কি দাঁড়াবে জানো তো? উপরে 2x আর নিচে হচ্ছে 2y, 2y দিয়ে কাটাকাটি করে কি হবে? x/y হবে। মানে দুটি সংখ্যার যোগফল বাই দুটি সংখ্যার বিয়োগফল যদি থাকে এবং সেখানে সি এন্ড ডি যদি লাগানো হয় তাহলে প্রথমটা বাই দ্বিতীয়টা হবে। আর ডান দিকে কি হবে? 5 + 2 আর 5 - 2 কত হলো? 7/3। একটা লাইনে হয়ে যাবে তোমাদের। আমি বুঝাচ্ছি তাই দুটো লাইন লাগছে, এমনি নর্মালি একটা লাইনে হয়ে যাবে। এগুলো বুঝতে হবে ঠান্ডা মাথায়।
ঠিক আছে, ক্লিয়ার? কি বলো, এত মানে বুঝতে তো পারছো? বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার। স্যার। আর কম্পোনেন্ট ডিভিডেন্ড রুলটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? ওকে, তারপর কি আছে? 10-এরটা থাকবে, আমি দ্বিতীয় দিন বোঝাবো এটা। আরো কিছু জিনিস বোঝানো আছে। 11 দাগেরটা ক্রস প্রোডাক্ট হয়ে গেছে, তাই না? এবার বাকিগুলো হয়ে গেছে। 10-এরটা আমাকে মনে পড়াবে পরে, আমি আরো ডিটেলসে 10 মিনিট টাইম নিয়ে আমি 10 মিনিট টাইম নিয়ে বুঝাবো। আচ্ছা, আমি এবার পার্ট 2টা বলে দিই এখান থেকে, যে পার্ট 2তে কি ধরনের কোশ্চেন রয়েছে। পার্ট 2টা সবার কাছে আছে? হ্যাঁ। আচ্ছা, পার্ট 2তে ট্রাই করেছো এমন কে কে আছে? করেছি। সেটা বলো। আর কেউ? করেছি স্যার, 8-9টা করেছি, কিন্তু কখনো ইউটিউবে অন্য ভিডিও দেখতে হয়েছে বা অন্য একটা বই দেখে করতে হয়েছে, কিন্তু প্র্যাকটিস করতে হবে ওই টাইপের, না হলে ভুলে যাবো। ঠিক আছে, তোমার এই ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেলে তখন সেই পদ্ধতিতে করার চেষ্টা করবে, ঠিক আছে? কি তাই তো নাকি? হ্যাঁ স্যার, ঠিক আছে। না না, রেসপন্স করবে, হ্যাঁ না যে কোনো একটা বলবে। আচ্ছা চলো, এটা গেল। এটা এটা নর্মালি এটা তোমাদের মানে সাপোর্টিং ভ্যালুর অঙ্ক আছে, আমি বলে দিচ্ছি মোটামুটি। এটা তোমাদের হচ্ছে যে কি আছে, তোমাদের ক্রস প্রোডাক্টের অঙ্ক আছে। এটা একটু দেখিয়ে দিলে হতো। এটা হচ্ছে, আমি একটা দেখিয়ে দেবো, ক্রস প্রোডাক্টের অঙ্ক আছে। এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের অঙ্ক আছে, অলরেডি করেছো আগের পার্ট 1-এ। এটা তোমাদের ক্রস প্রোডাক্টের অঙ্ক আছে। এটা তোমাদের বক্স এবং কয়েনের অঙ্ক, ঠিক আছে? এটা তোমাদের আমি পরে দেখিয়ে দেবো, মানে একটা 4-5টা আছে এখানে, একটা এই দুটো টাইপের, ঠিক আছে? তারপরে নর্মাল অঙ্ক আছে, এখানে নর্মাল ক্যালকুলেশন আছে। এখানে তোমাদের যে তোমাদের কি বলবো, এটা ইনভার্স রেশিওর অঙ্ক। তারপরে হচ্ছে যে এটা নর্মালি ওই ক্যালকুলেশন টাইপেরই, হালকা অনুপাতেরই। এটা বিপরীত অনুপাত জিজ্ঞেস করেছে। এটা হচ্ছে সাপোর্টিং ভ্যালুর অঙ্ক আছে। এটা হচ্ছে সাপোর্টিং ভ্যালুর অঙ্ক আছে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে নর্মাল একটা কনসেপচুয়াল একটা অঙ্ক আছে। 20 এবং 21 আর একটু ক্যালকুলেশন, মানে একটু নর্মাল এসএসসি স্টাফ সিলেকশনের অঙ্ক আছে। চলো বলছি, আমি বয়স সংক্রান্ত একটা বলে দিচ্ছি, ঠিক আছে? 2 মিনিটের মধ্যে বলছি, ঠিক আছে? আচ্ছা, এখানে রাম এবং রহিমের দুটো গল্প দেওয়া আছে, যে 10 বছর আগে রাম এবং রহিমের বয়স অনুপাত ছিল এটা, 5 বছর পরে তাদের বয়স অনুপাত হয় এটা। প্রথমত হচ্ছে এখানে রাম লিখলে, এখানে রহিম লিখলে। প্রেজেন্ট এজ যেখানে রয়েছে সেটা কি দেওয়া আছে? প্রেজেন্ট এজটা না। দেওয়া নেই। 10 বছর আগে দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে যদি 10 বছর আগে যাই, তাহলে 10 বছর আমাকে মাইনাস করতে হবে। সেটা কত দেওয়া আছে? মাইনাস করতে হবে। 1:3। বলেছে 5 বছর পর, মানে এই প্রেজেন্ট এজ থেকে 5 বছর পরে। ভালো করে ভাববে নি, পড়বে নি, ভাববে যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে কিনা, তো বুঝতে পারছো কিনা। 5 বছর পরে মানে হচ্ছে 2:3 হয়েছে। তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? এখানে বর্তমান বয়সের অনুপাত তো নেই, বার করতে হবে আমাকে। আচ্ছা, এই 10 বছর আগে আর 5 বছর পরে এই দুটোর মধ্যে ডিফারেন্স কতটা? 5 স্যার। 5 বছর। 5 বছর। 15। হলো হলো না। ধরো আজকে কারো বয়স হচ্ছে 20 বছর, তাহলে বলো তো 10 বছর আগে কত ছিল? 10 স্যার। 10 5 বছর পরে কত হবে? 25। 25 তাহলে এই 10 আর 5, 25-এর মধ্যে ডিফারেন্স কত? 15 15। 15 তাহলে আরেকটু ভাবো, যে আগের যেটা অ্যান্সার দিলে এটা অ্যান্সারের মধ্যে কি ডিফারেন্স? আগেরটা কি ভুল বলেছিলে তো তোমরা? তাহলে স্যার 1 বছর। কি প্লাস মাইনাসে গন্ডল হচ্ছে? বলো না, অসুবিধা নেই। দেখো, প্লাস মাইনাসে গন্ডল বলতে গেলে তোমরা বলো তো 20 এবং 10-এর মধ্যে ডিফারেন্স কত? 10 স্যার। 10 কি করে বার করলে? 20 বিয়োগ থেকে করে। 10 মাইনাস করে। বিয়োগ করে তো, যে বড়টা থেকে ছোটটা মাইনাস করলে। হ্যাঁ। হুম। সঠিকভাবে বলতে হবে যে বড়টা থেকে ছোটটা মাইনাস করেছি। আচ্ছা, একটা হচ্ছে +10, একটা হচ্ছে -10, আর একটা হচ্ছে +5। এর মধ্যে ডিফারেন্সটা তোমরা 5 বলছো তাড়াহুড়ো করে, শুনে না ভালো করে। -5। না, এর মধ্যে বড় কোনটি?
প্লাস প্লাস 5 +5 সেটা থেকে কত মাইনাস করব? এটা -10 -10 -10। আচ্ছা, প্রথমে +5 মানে 5, আর এটা কি হবে মাইনাসে মাইনাসে, +10 তাহলে কত ডিফারেন্স হলো? 15 15 ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ স্যার হ্যাঁ। হ্যাঁ স্যার আচ্ছা চলো, এখন তোমরা 10টা AM এর মধ্যে তোমাকে এতে ঢুকতে হবে। কিসে, কোথায় ঢুকতে হবে? অফিসে ঢুকতে হবে 10 AM। তো একজন ঢুকলো কটা? 9টা 50-এ, মানে আমি বলছি 10 মিনিট আগে ঢুকেছে, ঠিক আছে? আর তোমার বন্ধু ঢুকলো 5 মিনিট পরে, মানে 10টা কত হবে 5 মিনিট পর, মানে 10টা 5 আচ্ছা 10টা 5। 10টা 5 এবার তোমরা এই যে টাইমটা ভুলে যাও, একজন 10 মিনিট আগে ঢুকেছে, একজন 5 মিনিট পরে ঢুকেছে, দুজনের মধ্যে টাইমের ডিফারেন্সটা কত হবে? তোমরা কত, 5 বলবে না 15 মিনিট বলবে? 15 15 15 মিনিটই বলবে, কারণ একজন 9টা 50-এ ঢুকেছে, একজন 10টা 5-এ ঢুকেছে। এবার এখান দিয়ে দেখো এটা 15 মিনিট হলো কিনা, হ্যাঁ না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে প্লাস মাইনাসে গল্পটা বুঝতে পারলে? বলো এবার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি মুছে দিচ্ছি। তাহলে প্লাস মাইনাসের ডিফারেন্স ব্যাপারটা এরকমই, যখন ডিফারেন্স চাইবে, ডিফারেন্স মানে সবসময় বড়টা মাইনাস ছোটটা। তাহলে এখানে ডিফারেন্সটা কত হবে? 15 বছরের। 15 তাহলে আমি যদি আগের রেশিও থেকে পরের রেশিওটা যদি আমি 15 বছর করে যদি আগের রেশিওর সঙ্গে যোগ করে দিই, তাহলে দ্বিতীয় রেশিওটা পেয়ে যাব। বলো তো, এটা ক্রস প্রোডাক্ট মনে হচ্ছে না এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার যে পদ্ধতিগুলো বলেছি কত কত জায়গাতে অ্যাপ্লাই হয় সেটা তোমরা দেখবে। 3 দুগুণে 6, 3 একে 3, ডিফারেন্স কত? 3 3 3। এটা 15 30, 3 15 45, তাহলে 45 এবং 15 প্লাস করবো মাইনাস করবো? মাইনাস মাইনাস দুটোই সেম সাইন, মাইনাস করবো। হুম তাহলে 3 ইকুয়াল টু কত? 15। 3 ইকুয়াল টু কত? 15। তাহলে 1 ইকুয়াল টু 5। 1 ইকুয়াল টু 5। এবার জিজ্ঞেস করবো যে তাদের বর্তমান বয়স আমরা তো জানি না, কিন্তু এটা যদি বার করি আমরা, তাহলে সেটা 10 বছর আগেকার গল্প পাবো। তাহলে রামের 10 বছর আগে কত ছিল? 5 আর 15 5 হবে। আর রহিমের মানে 10 বছর আগে কত ছিল? 3 রেশিও বরাবর, 3 ইন্টু 5 ইকুয়াল টু 15। তাহলে আমি বলতে পারি যে রামের বয়স ছিল 10 বছর আগে 5 ছিল, আর রহিমের ছিল 15। কি ক্লিয়ার কি এই অবধি? হ্যাঁ স্যার ক্লিয়ার হ্যাঁ স্যার এখন বর্তমান বয়সটা বার করি, তারপরে তার বর্তমান বয়সের অনুপাতটা বার করবো। বর্তমান বয়সটা কত হবে? 10 বছর করে যোগ হবে তো। হ্যাঁ স্যার যদি বলি 5 বছর আগে তোমার বয়স 20 ছিল, তাহলে বর্তমানে কত হবে? 25 25। কি করলে? যোগ করেছো। তাহলে দুটোর সঙ্গে 10 বছর যদি যোগ করে দিই, তাহলে কত হচ্ছে? 15 এবং হচ্ছে 25। এটা তাদের বর্তমান বয়স পেলে, হ্যাঁ না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে বর্তমান বয়স পেয়ে গেছো। এবার তাদের রেশিওটা জিজ্ঞেস করেছে, তাহলে 15 3:5 3:5 3:5 অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পারলে কিনা মোটামুটি, বারবার দেখলে বুঝতে পারবে কিনা? বাকিরা কি দেখছো? টাইম দেবো তাহলে, দেখো জিজ্ঞেস, তারপরে অ্যান্সার করো যে হ্যাঁ না। হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে। বুঝেছি রবি রেসপন্স করছে, আর বাকি আর কে কে রেসপন্স করছে? আলী আসগর রেসপন্স করছে, শ্বেতাবু রেসপন্স করছে। বাকিরা করছো? শুভজিৎ, শিল্পা? হ্যাঁ স্যার এবার বলো কারো কোনো কোশ্চেন? দশটা কিভাবে এলো বলে একটু বলো কানা, কি বলছো? স্যার শুভজিৎ বলছি স্যার, ওই 10টা কিভাবে এলো? ও শুভজিৎ বলছো, ওকে। হ্যাঁ স্যার। কোনটা বলো? সেই 10টা কোথায়? এই 10টা? স্যার প্লাস, হ্যাঁ স্যার দুটো। 10টা মানে আমরা যেটা বার করেছি সেটা হচ্ছে 5 আর 15 বার করেছি। মিউট করে দাও, রিপিট হচ্ছে আমার কথাটা। 5 আর 15টা বার করেছি, সেটা আমাদের 1 রেশিও আর 3 রেশিও রেসপেক্টে। সেটা আমাদের বেরিয়েছে 10 বছর আগে তাদের বয়স কত ছিল সেটা বেরিয়েছে। তাহলে বর্তমান বার করতে গেলে 10 বছরের যোগ করতে হবে। তাহলে বর্তমানটা পেয়ে গেলাম। এবার বলেছে বর্তমান বয়সে অনুপাত বার করতে বলেছে, সেটা অনুপাতটা বার করে ফেলেছি। ক্লিয়ার? এই যে বললাম না একটু আগে যে 5 বছর আগে তোমার বয়স যদি 20 ছিল, তাহলে এখন কত হবে? 25 হবে। 20 + 5, সেই জন্য আর কি এইভাবে বার করেছি যে
বর্তমান বয়স এবং হচ্ছে যে ফিউচারে বয়সে গেলে তোমার হচ্ছে মাইনাস হবে, ফিউচার থেকে বর্তমান আসলে প্লাস হবে, বা বর্তমান থেকে ফিউচারে গেলে প্লাস হবে। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বলো, বাকিরা বলো। সবার ঠিকঠাক হ্যাঁ আছে? স্যার। ক্লিয়ার স্যার, হ্যাঁ ক্লিয়ার। স্যার। আচ্ছা, সবার কি ডিনার হয়ে গেছে না বাকি আছে? না স্যার, হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে, তাদের কোনো চাপ নেই। আচ্ছা, আমাকে আবার বলো তোমরা কে কোন জায়গা থেকে বলছো? স্যার আমি আমি রবি দাস খড়গপুর স্যার। থেকে। কি খড়দা থেকে না খড়গপুর থেকে বললে? খড়গপুর থেকে স্যার। কোথায়? মেদিনীপুর, খড়গপুর। ও আচ্ছা। আর রবি? স্যার আমি স্যার শ্যামনগর থেকে, আমাদের এই নৈহাটির লাইনে। এই তো শ্যামনগর কাছেই। হ্যাঁ স্যার। আর স্যার শিল্পা? আমি সোনারপুর থেকে বলছি। সোনারপুর আর শ্যামনগর দুটো উল্টো দিকে গেল, ঠিক আছে। সোনারপুর। আর সোনারপুরে অনেক কোচিং সেন্টার আছে নাকি? স্যার তা জানা নেই ঠিকঠাক মতো। থাকে, মানে কোচিং সেন্টার এখন অবস্থা খুব খারাপ সবার, মানে বিশেষ করে অফলাইন টফলাইন। আবার ছেলেমেয়েরা আবার একটু অভ্যস্ত হবে, তারপরে আবার স্টার্ট করবে সবাই। শুভজিৎ, কোথা থেকে বলছো? স্যার আমি সিউড়ি, বেনিমাধব মোড়। ও, শুভজিৎ দাস না? আমি ওই যে রবিবার তোমাদের কোনো একটা সোমবার না কবে একটা ক্লাস স্টার্ট হয়েছিল, তারপরের দিন আমি সিউড়ি গিয়েছিলাম একটা কাজে। একদিন অফ ছিল না ক্লাস, যে আমি প্রথমের দিকে আর কি। যাই হোক, সুকুমার হালদার, সুকুমার হালদার বলো, কোন জায়গা থেকে বলছো? কানাক বর্মন পরে জয়েন করেছো? ওটা হ্যাঁ। তো আনমিউট হয়ে রয়েছে। ক্লাস করোনি প্রথম থেকে? জয়েন করোনি? না না, আমি ঘুমিয়েছিলাম, উঠতে পারিনি। হ্যাঁ, ঠিক আছে, ক্লাসগুলো প্রথম থেকে জয়েন করবে, তাহলে বুঝতে পারবে, বুঝলে তো? মাঝখানে থেকে বা লাস্টের দিকে হ্যাঁ। অনেক সময় ইনকমপ্লিট হয়ে যায়। রেকর্ডেড ক্লাস দেখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা টেস্ট হবে কোডিং ডিকোডিং এর। কোডিং ডিকোডিং দেখে রাখবে, আমি আপলোড করব, ঠিক আছে? আমি মেসেজ করেছিলাম গ্রুপে, যারা ঠিক আছে, পরে ঠিক জয়েন আছে। করেছে তারা একটু ভালো করে দেখে রাখবে, পরে দিতে ঠিক পারবে। আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো। আচ্ছা, দ্বিতীয় পার্টটা তোমরা কমপ্লিট করে রাখবে। স্যার, বলো। টেস্ট যেটা, ওটা যেদিন দেয়া থাকবে ওই দিন দিতে হবে নাকি যেদিনে যে টাইমে দেয়া থাকবে ওই টাইমে দিতে হবে? মানে যেদিন দেবো আর কি, সেই দিনে বা সেই টাইমে দেওয়ার চেষ্টা করবে, এবং সেই দিন থেকে আমি মোটামুটি ধরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ভ্যালিডিটি রাখবো। তারপরে থেকে তুমি যে কোনো দিনে দিতে পারো, যেদিন যে টাইমটা দেবো সেই দিন থেকে সেই ভ্যালিডিটি অবধি আর কি, ঠিক আছে? স্যার তাহলে স্যার, টেস্টের মানে সম্পর্কে একটু একটু এই টাইমের দিকে দেবেন বা একটু সন্ধ্যের পরে তুমি দেবেন? মোটামুটি ধরো তোমাদের ক্লাস তো 9:30, তো তোমাদের হচ্ছে যে 8:30টার দিকে এরকম একটা টাইম করে দেবো, ঠিক আছে? তো অন্য হ্যাঁ দিন স্যার। ওটা কি পড়ছে, শনিবার শুক্রবারের কথা বলি, শুক্রবার তোমাদের মনে হচ্ছে ক্লাস থাকে না। তো শুক্রবার দিলাম ধরো, কালকে 8:30টার সময় টাইম দিলাম। এবারে যার যেরকম টাইম হবে মোটামুটি দেবে আর কি। আমি তোমাদের লিঙ্কটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা যারা যারা জয়েন করতে বাকি আছে ওখানে জয়েন করে নেবে, ঠিক আছে? ওখানে তোমরা একটা টিচমেন্ট অ্যাপস আছে, সেটা তোমরা ডাউনলোড করবে। ওখানে তোমরা রিকোয়েস্ট পাঠাবো, আমি এখান থেকে অ্যাপ্রুভ করবো। তারপরে তোমরা টেস্টগুলো দেখতে পাবো ওখানে গিয়ে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধি থাকলো। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, গুড নাইট ঠিক স্যার, আছে গুড স্যার। নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট স্যার। লেট করছি। চলো, হ্যাঁ।